আমার ফ্যামিলি ছিল লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, বাপ হাই স্কুল টিচার, মা প্রাইমারি স্কুল টিচার। সেই জায়গা থেকে এত বড় জাম্প করা। যখন আমি 2010-এ 3,000 পাউন্ড ডিপোজিট দিয়ে বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি চলে আসলাম, and I lost my mom. That time I had only, I think, 53 pounds in my bank. I didn't have any money to fly back to Bangladesh and come back. Right now, I think over 6,000 students we helped who are studying and who complete their study from Birmingham, London, Manchester and Leeds. একদিন আমাদের এখানে পুকুর আছে, তো পুকুরে মাটি কাটছিল। আপু আমাকে ফোন দিছে, দিয়ে বলছে আপনি কোথায়? আমি বললাম আপু আমি তো বাইরে। আপু বলতেছে আপনি ইয়েতে আসেন, লাইভে আসেন, এখনই প্র্যাকটিস সেশন করতে হবে। আমি ওই রকম অবস্থায় ঘাসের মধ্যে বসে মোবাইলটা গাছের সাথে ঝুলাই রেখে আপুর সাথে আমি প্র্যাকটিস করেছি। এইরকম জায়গা থেকে যখন হ্যাসেল ফ্রি মানে একটা সাপোর্ট দেয় না, তখন আশা করি মানে প্রিকাস ইন্টারভিউ বা ইউকে ইন্টারভিউ আপনাকে আশা করি ইউকে আটকাতে পারবে না। সো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাই। আমরা আসলে অনেকদিন থেকে আপনাদেরকে নানাভাবে একটা প্রপার গাইডেন্সের জন্য আপনারা আমাদের মতোই ইউরোপের দেশে আসতে পারেন, এই জন্য হ্যাসেল ফ্রি এডুকেশনটাকে আমরা নানাভাবে আমাদের ভিডিও বা আমাদের কন্টেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা ওনাদের সাথে যেহেতু একটা এক্সক্লুসিভ আজকে একটা ভিডিও হবে, একটা লাইভ সেশন হবে ওনাদের। এখানে আমাদের সাথে আছে নাতালিয়া, আমাদের সাথে আছে হ্যাসেল ফ্রি এডুকেশনের সিইও আহসান হাবিব ভাই, আমাদের সাথে আছে নাফিসা আঞ্জুম যে ঢাকা থেকে যুক্ত হয়েছে, আমাদের ঢাকা অফিস থেকে। আরেকজন আছে আমাদের স্টুডেন্ট সাকিব, যে তার স্টোরিটাও এখানে আজকে শেয়ার করবে আমাদের সাথে। তো সবাই একটু হ্যালো বলে নেন সবাই। হ্যালো। ওকে, তো আমরা আসলে একটা প্রেজেন্টেশন রেডি করছি, লেটস টক অ্যাবাউট আওয়ার ফিউচার, যেটা আমরা হোস্ট করব। সো আমরা সেকেন্ড স্লাইডে কি আছে, সো এই প্রশ্নটা অফকোর্স আপনারাই দিবেন। Why choose the UK? What makes UK attractive for the students for Bangladesh? Next one. Maybe first answer the first question. Yeah, the two questions. What does the UK student system support long-term career goals? So, এটা আমার মনে হয় এটা ভালো দিতে পারবে আমাদের হ্যাসেল ফ্রি এডুকেশনের সিইও আহসান হাবিব ভাই। ইউকে কেন ভাই? থ্যাংক ইউ ফর আস্কিং দিস কোয়েশ্চেন হাবিব ভাই। আমি একটু এই কোয়েশ্চেনের আনসার দেওয়ার আগে আমি একটু আমার আর যে স্টোরিটা এইটা একটু শেয়ার করতে চাই উইদিন 60 সেকেন্ডস, ইফ ইউ অ্যালাউ মি। ইয়া শিওর শিওর শিওর। গুড, থ্যাংক ইউ। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম হলো হাবিব, আহসান হাবিব, যদি হাবিব ভাইয়ের সাথে মিল আছেন। সো আমার জার্নিটা শুরু হয়েছিল 2010 সালে। এই জার্নিটা শেয়ার করার আগে যেটা আমি শেয়ার করতেছি সেটা হলো আমার ব্যাকগ্রাউন্ড। সো লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, বাবা হাই স্কুলে টিচার ছিলেন, মা প্রাইমারি স্কুলে টিচার ছিলেন। সেই জায়গা থেকে আসলে বিলেতে পড়তে আসা এটা আসলে হাস্যকর ছাড়া আর কিছুই না, এটাই ছিল আমাদের ধারণা। বাট সামহাও আমি একটা সেমিনারে, ইউকে ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ তাদের একটা সেমিনারে জয়েন করে এবং সেখানে জানতে পারি যে কিছু ডিপোজিট দিয়েই আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারি এবং ফ্লাই করতে পারি এবং রিমেইনিং টিউশন ফিস আমি ইনস্টলমেন্ট দিতে পারি। সেই জায়গা থেকে আমার সাহসটা আসছে বাবার সাথে শেয়ার করা, মায়ের পেনশন পর থেকে ইন অ্যাডভান্স কিছু টাকা নিয়ে আসা। দ্যাটস হাউ দ্য জার্নি স্টার্টেড। আজকে আমি কিছু জিনিস শেয়ার করবো যেটা I never ever disclose or share publicly. যখন আমি 2010-এ 3,000 পাউন্ড ডিপোজিট দিয়ে বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি চলে আসলাম, so I think it was second semester and I lost my mom. That time I had only, I think, 53 pounds in my bank and I didn't have any money to fly back to Bangladesh and come back. Anyway, আমার ফ্যামিলি এটা জানতো, financial scenario. Then they inform me after 6 days. এরকম আছে না যে মায়ের সাথে কথা বলতে চাই, তো তারা বলতে অসুস্থ, বাইরে আছে, এরকম একটা ব্যাপার। So somehow so once I knew, I cried a lot, locking the door and everything. Anyway, so nature is the best healing. So somehow survive করে তারপরে এই জার্নিটা শেয়ার করার একটাই মানে হলো যে আমরা বিদেশে যারা জার্নি শুরু করি, we have got so many challenges in our life. That's the first thing. Second thing is, if there is a will, there is a way. So এইটা আমাদের মনে রাখতে হবে। So then যেটা পড়াশোনা শেষ করার পরে 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্কে যাওয়া,
বিভিন্ন জায়গায় কাজ করা, ম্যাকডোনাল্ডস, বার্গার কিং, কফি শপ, দেন মুভ টু এন্টারপ্রেনারশিপ ভিসা, এখন যেটা আছে সেলফ স্পন্সরশিপ ভিসা, সিমিলার কাইন্ড অফ স্টাফ। দেন হ্যাসেল ফ্রি এডুকেশনের যাত্রা শুরু 2014 সালের দিকে। দেন উই বিল্ড মাল্টিমিলিয়ন পাউন্ড বিজনেস ইন ইউকে। আমরা ইভেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে হেল্প করার আগে আমরা লোকাল স্টুডেন্টকে হেল্প করা শুরু করেছি। দেন right now I think over 6,000 students we helped who are studying and who complete their study from Birmingham, London, Manchester and Leeds. তারপরে 2000 Nafiza, is it 2020 we started our international journey? Yes, ma'am. 2020 তে আমাদের ইন্টারন্যাশনাল জার্নি শুরু। So I'm not sure about the number. Nafiza knows better than me. Probably 180 আমরা ক্রস করেছি, almost 200 ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হেল্প করেছি। এই জার্নিটায় আমি যেই পেইন আমার ছিল, আমি ট্রাই করতেছি ইচ অ্যান্ড এভরি স্টেপ হাউ ক্যান আই হেল্প দেম। এই জন্য আমি যেটা করি, সাকিবের সাথে আমার দেখা হয় না এয়ারপোর্টে, হয়তো অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আমরা ট্রাই করি হলে এয়ারপোর্টে আমি গিয়ে পার্সোনালি দেখা করতে, তাদের সাথে কথা বলে, যদি লন্ডনের মধ্যে হয় ড্রপ করে দিয়ে আসতে, তার সাথে লাঞ্চ বা ডিনার যেটাই সময় হয় সেটা করতে। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। যখন আমি ডিজার্টেশন করতেছিলাম, I didn't have any personal laptop or computer. লাইব্রেরিতে থাকতাম পেন ড্রাইভ দিয়ে, so I didn't have the opportunity to go through my dissertation, যেটা আছে না একটু টাইপ মিস্টেক এগুলা ইয়ে করা। Then I found that okay, a laptop is nothing probably to a lot of people, but it can help someone else who are international students here, because আমার খেয়াল আছে এখনো আমার ল্যাপটপ ছিল না। Then I bought a second hand laptop. Then we give, just inspire our students, we give IELTS fee cashback as well. So these are the supporting things we are doing from our heart. Sakib, thank you for joining us today. আজকে তুমি অনেক তোমার জার্নি যেটা সেটা শেয়ার করবো, আমরা শুনবো, এবং নাফিজা আছে সব কোশ্চেনের আনসার করবে। So now going back to the your question, so why UK? এইটা হলো কোশ্চেন। এখন যদি কোনো মানুষ আমার মতো হয় যারা তাদের ইউকের জার্নিটা শুরু করতে চায়, তত টাকা পয়সা নেই, এই ক্ষেত্রে ইউকে ইজ দ্য বেস্ট ডেস্টিনেশন, বিকজ অনলি 28 days ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয়। সেকেন্ড জিনিস হলো যে এটা কিছু পয়সা যেটা ডিপোজিট দিয়ে শুরু করতে পারে, এবং যখন সে ভিসা হয়ে যায়, দেন ওয়ান্স দে ফ্লাই ব্যাক টু ইউকে, দেন সে ইনস্টলমেন্টে বাকিটা পে করতে পারে। আর হাবিব, আপনি তো জানেন যে ইউকে কোয়ালিফিকেশন সো ইজ ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। আমি যদি এখন বলি যে আমি ইউকের বাইরে কোনো একটা কান্ট্রিতে গিয়ে আমি আমার কেরিয়ার করতে চাই, it's easier than having a degree from somewhere else, because English spoken country, এটা একটা বড় অ্যাডভান্টেজ। এই এবং সব মিলিয়ে ব্রেক্সিট হওয়ার পর এখন কাজের সুযোগ বেশি, এখন আর আগের মতো এরকম কম্পিটিটিভ ইয়ে নাই। আমাদের যারা স্টুডেন্ট আসে, within a few months or few weeks they find their job. আমি বলবো then last one is visa ratio. It's this point based system, so you have got IELTS score or English test, tick. Bank solvency letter as a tick, previous qualification as a tick, tick, so they got the visa. Rarely home office, they randomly pick up some applications and they ask for interview and everything. So that's why I would say UK is the best destination for the international students. বাট হাবিব, আমরা যেটা সবসময় মনে করি যে অ্যাব্রোডে পড়তে আসলে অনেক টাকার দরকার, যেটা আপনি বলছেন, আপনি মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসে আপনি আজকে মাল্টি-মিলিয়ন ডলারের বিজনেস খুলছেন, এটা তো অনেকের জন্য ইন্সপায়ারিং ডেফিনেটলি। সো আমরা আসি তাহলে, আসলে আমরা স্লোলি আমাদের প্রশ্নগুলোতে আসি, যেগুলো আসলে অনেকেই করতে চায় বা অনেকের মাথায় সে প্রশ্নগুলো থাকে। আর আজকে যারা আপনারা লাইভটা দেখছেন, প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন, বিকজ আমরা এখানে অনেক ইম্পর্টেন্ট কথা বলবো, যেটা হয়তোবা আপনারও কাজে না লাগতে পারে, কিন্তু আপনার হয়তোবা কোনো বন্ধু বান্ধব তাদের কাজে লাগতে পারে, যারা আসলে হয়তোবা কোনো ভালো সোর্স খুঁজতেছেন কিভাবে আসলে আমরা ইউকে এর মতো দেশে পড়াশোনার জন্য যেতে পারি। সো এই প্রশ্ন, হোয়াট কোর্সেস আর অ্যাভেলেবল এন্ড হু শুড অ্যাপ্লাই, এটা মনে হয় নাফিসা দিতে পারবে বা আপনারা দিতে পারবেন। Well, I'll pass this question to Nafiza, but তারপর আমি একটু
ইনিশিয়ালি যেটা বলতে চাই সেটা হলো ইট ডিপেন্ডস। এখন কেউ একজন আছে যে আমি বলি যে আমার যে ব্যাকগ্রাউন্ড ছিল এইটা দিয়ে আসলে এখনো বলি যে ইউকে তে অনেকেই সাহস করবে না এই রেজাল্ট দিয়ে। আমার এসএসসি ছিল 647 মার্কস, এইচএসসি ছিল 672, ফার্স্ট ডিভিশন। বাট ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য 1350 মার্ক লাগে, সেটা আমার ছিল না। সো সামহাউ আই ট্রাইড ডিফারেন্ট ইউনিভার্সিটিস। এরকম থাকে না যে পাবলিক ইউনিভার্সিটি আপনি যখন ট্রাই করেন মেরিট লিস্টের শেষের দিকে সাবজেক্ট পায়, আমি কাউকে ছোট করতেছি না, দিস ইজ দ্য রিয়ালিটি। সো বাংলা, হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি, সো ওয়েটিং লিস্ট থেকে আমি জেনারেল হিস্ট্রি যেটা বলে হিস্ট্রি চিটাগং ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, ব্যাচেলর এবং মাস্টার শেষ করেছি। দেন ওয়েন আই ফাউন্ড দ্যাট ওকে দ্য ফাইন্যান্সিয়াল অ্যাচিভমেন্ট, আই থিঙ্ক আই ক্যান মেক ইট ইন স্টেইং ইন বাংলাদেশ, তখন এই এক্সপ্লোরিং করা শুরু, তারপরে বিভিন্ন ইনফরমেশন নেওয়া, সেই জায়গা থেকে আস্তে আস্তে করে সাহস যোগানো, তারপরে বাবার সাথে শেয়ার করা, সেই জায়গা থেকে জার্নি শুরু করা। সো যদিও আমার ব্যাকগ্রাউন্ড ছিল এসএসসি সায়েন্স এবং ইউনিভার্সিটিতে হিস্ট্রি পড়া, সেই জায়গা থেকে আমি বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল বিজনেস পড়া, হ্যাঁ, এইটা হয়তো অনেকেরই মাথায় আসে না যে একজন হিস্ট্রির ছাত্র কিভাবে বিজনেসে পড়াশোনা করে সাকসেসফুলি তার যে ড্রিম কেরিয়ার সেই জায়গায় পৌঁছতে পারে। সো এটা ডিপেন্ড করে হলো স্টুডেন্টের প্যাশন নাম্বার ওয়ান, তার ব্যাকগ্রাউন্ড এবং ইন ফিউচার সে কি করতে চায়। তারপর আমি নাফিজার কাছে আপনার কোশ্চেনটা পাস করতেছি। নাফিজা, সো প্লিজ। জি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো ইউকেতে বেসিক্যালি আমরা সব ধরনের লেভেলে কোর্স অফার করতে পারি, বাট যে লেভেলগুলোতে বেশি ভিসার হয় বা ভিসা রেশিও ভালো, সেগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে ফাউন্ডেশন, মানে ইন্টারমিডিয়েটের পরে একটা স্টুডেন্ট হয় ডিরেক্ট ব্যাচেলারে যেতে পারে, না হয় ফাউন্ডেশনে যেতে পারে। সো এই দুই ধরনের কোর্স আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে আছে, এবং তারপরে যারা হচ্ছে মাস্টার্স অ্যাডমিশন নিতে চায় তাদের হচ্ছে একটা ডিফারেন্ট লেভেল, সেটা মাস্টার্স অফ সায়েন্স টট প্রোগ্রামও হতে পারে, মাস্টার্স অফ রিসার্চও হতে পারে, এবং তারপরের লেভেলটা হচ্ছে পিএইচডি লেভেল। সো এই 5টা লেভেলে হচ্ছে স্টুডেন্ট বেসিক্যালি অ্যাডমিশন নেয় এবং এদের ভিসা রেশিও ভালো। এছাড়া আরও বিভিন্ন ধরনের কোর্সেস অ্যাভেলেবেল আছে, যেমন আপনার প্রি সেশনাল ইংলিশ কোর্স, শর্ট টার্ম কোর্স, ওগুলোও পসিবল, কিন্তু ওগুলোর তুলনায় ডিরেক্ট কোর্সগুলোর ভিসা রেশিওটা বেশি ভালো হয়ে থাকে। একজন কোর্স করেছে সীমা রাবিন, ইন্টার শেষ করে যাওয়া যাবে কি? এরকম অনেক প্রশ্ন আছে না, যে আসলে আমি পড়াশোনার মাঝখানে আজকে যেতে পারবো নাকি, এই ধরনের অনেক ধরনের প্রশ্ন আমাদের মনে আছে যে আসলে কি আমরা যেতে পারবো নাকি। তো এইগুলোর জন্য আপনারা যেটা করবেন, হ্যাসেল ফ্রি এডুকেশনের পেজে ওদের একটা নাম্বার দেওয়া আছে, ওদেরকে ফোন করে জানতে পারেন, বা ওনাদেরকে হয়তো বা ডিরেক্টলি অফিসে যেও যোগাযোগ করতে পারেন নাকি। জি জি, অবশ্যই ভাইয়া। So, Natalia, want to say something? Yeah, I have to leave, but I wish all current and future students best of luck. And I think with hassle-free education, you are in good hands. And with their support, definitely everything will be fine. Yes, so it is the best thing. ওনাদের সাপোর্টে বা ওনাদের হ্যান্ডে আপনারা সেফ থাকবেন, এবং আপনারা যদি আপনাদের যে ধরনের টাইম ইনভেস্টমেন্ট বলেন, আপনাদের এনার্জি ইনভেস্টমেন্ট বলেন, আলটিমেটলি মানি ইনভেস্টমেন্ট, সবকিছু সুরক্ষিত, যেটা আসলে আমরা পরীক্ষা করে নিজেই দেখেছি। হ্যাঁ, সবাই আসসালামু আলাইকুম। সো আমরা আসলে এখন আসি নেক্সট স্লাইডে। আইএলটিএস, ইয়েস, নো অর মেবি, এটা কে জবাব দিবে? আমাদের সাকিব বলুক দেখি। সাকিব যেহেতু স্টুডেন্ট, সেই জিনিসটা ফেস করছে। সাকিব, তোমার একটা পরিচয় দাও, আর প্লাস লিটল বিট ডিটেইলস আইএলটিএস, তুমি জিনিসটা নিয়ে ভালো জানো মানুষে। আসসালামু আলাইকুম, আমার নাম সাকিব। আমি হ্যাসেল ফ্রির মাধ্যমে এইবার মাস্টার্সের জন্য এইচএম সাবজেক্টে নর্থাম্পটন ইউনিভার্সিটি লন্ডন ক্যাম্পাসে অ্যাডমিট হয়েছি। আমার নেক্সট 11 তারিখে ফ্লাইট ইনশাল্লাহ। তো হচ্ছে আইএলটিএসটা দরকার কিনা? আইএলটিএস তো অবশ্যই দরকার, মানে আইএলটিএস যদি হয় তাহলে খুব ভালো। আইএলটিএস এর অল্টারনেটিভ অনেক ওয়ে আছে, ওআইটিসি, তারপরে পিটিই, তারপরে এমওআই, এবং ইভেন কিছু ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামসও নেয় আমি যতটুকু জানি। আমার হচ্ছে আইএলটিএস এক্সাম যখন তখন আমার মানে রেজাল্টের একটা ভয় ছিল যে রেজাল্ট আসবে কিনা। মানে আমার রিডিং মডিউলটা খুব খারাপ হয়েছিল, তখন আমি হাবিব ভাইকে কল দিয়েছিলাম। হাবিব ভাই আমাকে একটা মানে কিছু গল্প শুনিয়েছিল, তো সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমার মনে হয়েছিল যে না, আমি এইবার আইএলটিএস না হলে আরও আমার কাছে অনেক অপশনস আছে।
আইএলস অবশ্যই দরকার, আইএলস থাকলে সব থেকে ভালো। যদি আইএলস না থাকে তাহলে বিকল্প অনেক ওয়ে আছে। Saqib, I have got a request for you. Can you please share your journey? So when have you started thinking that you're gonna study abroad? How has your journey started? How did you find hassle-free education? Just tell your story, the whole journey. আমার হচ্ছে জার্নিটা মানে খুবই এত শর্ট টাইমের জার্নি সচরাচর মানুষের হয় না। আমি নভেম্বরে হঠাৎ করে চিন্তা করি, আমি একটা প্রজেক্টে কাজ করতাম, জব করতাম। নভেম্বরে আমি হঠাৎ করে চিন্তা করি যে অক্টোবরের শেষে আমি চিন্তা করি যে আমি বাইরে পড়াশোনা করবো। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, ঢাকা কমার্স কলেজ থেকে ইকোনমিক্সে অনার্স করেছি এবং আমার রেজাল্ট যথেষ্ট খারাপ, আমি 2.96 পেয়েছি। তো এটা একটা কোশ্চেন অ্যান্সার যে অনেকে চিন্তা করে খারাপ রেজাল্ট থাকলে বা রেজাল্ট একটু কম থাকলে, সিজিপিএ কম থাকলে যাওয়া যাবে কিনা। বাস্তব উদাহরণ আমি আছি এখানে, আমার সিজি অনেক কম, সেই নিচে। তো আমি হচ্ছে অক্টোবরের শেষে আর কি প্ল্যান করেছিলাম আমি বাইরে যাব। অক্টোবরের শেষে প্ল্যান করে আমি আইএলস সম্পর্কে কিছু জানতামও না, আমি হঠাৎ করে যে রেজিস্ট্রেশন করে ফেলি। দেন 15 দিন পরে আমি এক্সাম নেই। এই 15 দিন খুব ডাইহার্ড পড়াশোনা করি, দেন পরীক্ষা দিই, আমার রেজাল্ট চলে আসে এবং রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হয়। দেন আমি হচ্ছে সার্চ করতে থাকি যে আমি আমি টার্গেট ছিল যে আমি যদি বাইরে যাই তাহলে ইউকেতেই যাব। দেন আমি সার্চ করি যে আমি ইউকের জন্য কোন এজেন্সি বেস্ট হয় আমার জন্য, যেহেতু মোটামুটি এজেন্সিগুলো ভালোভাবে হেল্প করে এবং অধিকাংশ এজেন্সি কোনো ফি নেয় না। তো তারপরে আমি হচ্ছে বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া শুরু করি। বাংলাদেশের কিছু টপ লেভেলের এজেন্সি আছে যারা অনেক ভালো করছে, তাদের অনেক জায়গাতে ব্রাঞ্চ আছে। আমি সেই জায়গা থেকে শুরু করে একদম নিচু পর্যন্ত যারা আছে মোটামুটি সব জায়গাতে আমি ফিজিক্যালি গিয়েছি। তো সবারই একরকম ক্যাটাগরি মনে হয়েছে সবগুলোকেই, যারা ভালো বা খারাপ তাদেরকে, যেহেতু আমি ফিজিক্যালি সব জায়গায় গেছি। পরে হচ্ছে আমি হ্যাসেল ফ্রি ফেসবুকের মাধ্যমে জানতে পারি। সত্যি কথা যেটা, তার আগে আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে কোনো একটা ফেসবুকের গ্রুপ থেকে আমি জানতে পারছি যে হ্যাসেল ফ্রি হচ্ছে 21 দিনের একটা ইংলিশ লার্নিং কোর্স হয়, সম্ভবত 21 দিনের বা 25 দিনের, 21 দিন মনে হয়, তাই না? 21 দিন না, 12 দিনের কোর্স, বাট আপনি 21 নাম্বার ব্যাচে ছিলেন। 12 দিনের কোর্স, আমি 21 নম্বর ব্যাচে ছিলাম। আর তখন হচ্ছে আমার আইএলস পরীক্ষা আমি 4-5টা ক্লাস করার পর আইএলস পরীক্ষাটা আমার হয়। তখন থেকে আমার এই হ্যাসেল ফ্রির সাথে একটু জানাশোনা। দেন আমি ওদের ফিজিক্যালি অফিসে যাই, অফিসে যাওয়ার পরে নাফিজ আপুর সাথে কথা বলি, তাদের কি কি ফ্যাসিলিটিস আমাকে দিচ্ছে এগুলো সম্পর্কে শুনি। জাস্ট কথা বলে আমি চলে আসি। এখানে যে কাজ করবো এরকম কোনো ইয়েও ছিল না, আমার ইন্টেনশনও ছিল না। দেন আমার রেজাল্ট আসলো, রেজাল্ট আসার পরে আমি একদিন হাবিব ভাইকে কল দিই, বলি যে ভাই আমি এরকম যেতে চাচ্ছি, এটা কেমন হয়। দেন ওই দিন হাবিব ভাই সম্ভবত আমাকে প্রায় 40-45 মিনিটের মতো সময় দিয়েছিলেন ফোনে, ওভার দ্য ফোন কল আমাকে লন্ডনের, আসলে যেটা সচরাচর কেউ করে না। একজন ব্যস্ত পারসন, একজন কোম্পানির একজন সিইও, তিনি আমার সাথে 40-45 মিনিট সময় দিয়েছেন এবং আমাকে প্রপার গাইড করেছেন। দেখা যায় যে অধিকাংশ লন্ডনে বলে ভাই আপনি আসেন, ক্যারিয়ার করার কোনো ব্যাপার না, লন্ডনে হয়ে যাবে এই সেই, যেগুলো আর কি এজেন্সিরা ফাঁদে ফেলায়। বাট হাবিব ভাই আমাকে একদম অরিজিনাল যে কথাগুলো, অথেন্টিক যে কথাগুলো বলেছিল, আমার কাছে এই জিনিসটা খুব অ্যাট্রাক্ট করেছিল যে না, একজন মানুষ আছে যিনি জিনুইন আমাকে কথাগুলো বলতেছে। এখান থেকে আমার ট্রাস্টটা মূলত শুরু হয়। দেন তারপর আমি নাফিজ আপুর সাথে যাই, জার্নিটা শুরু হয় আমার জানুয়ারি থেকে। তারপরে এতে অ্যাপ্লাই করা, আপু যথেষ্ট হেল্প করেছে আমাকে, কোথায় অ্যাপ্লাই করবো, কিভাবে কি করতে হবে, পুরো প্রসেস গুলো। দেন এইভাবে এর আগে যে আপনার মার্চের 20 তারিখে ভিসা পেলাম। তো জার্নি বললে তার অনেক বড় হয়, এটা হচ্ছে সংক্ষেপে 6 মাসেই হয়ে গেছে। ওয়াও, 6 মাস না, আমার মূলত আসলে আমি যে ইউকে তে যাবো, এটা আমার অ্যাপ্লাই তো করলাম জানুয়ারিতে, না আপু? জানুয়ারিতে অ্যাপ্লাই করলাম। আচ্ছা আচ্ছা, প্রিপারেশন, আইএলটিএস করা, আইএলটিএস পরীক্ষা দেওয়া, এটার একটা ব্যাপার আছে না? এটা একটা ব্যাপার আছে, টোটাল প্রস্তুতিটা 5 মাসের মতো। আচ্ছা, সাকিবের কাছ থেকে আরেকটু জানতে চাচ্ছি, সেটা হলো একটা ব্যাপার আছে না যে এই রিজনে আমার বাইরে যেতে হবে। যেমন আমি অনেক সময় স্টুডেন্টের সাথে কথা বলি, যেমন এইরকম আছে যে আমাদেরকে বলে যে ভাইয়া আমি তো একটা পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ ছিলাম, বাসা থেকে বের হইতেছি না, সামহাও আমাকে যেতেই হবে। হ্যাঁ, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের পরে এইরকম অনেকে আছে। হ্যাঁ, আমি জানতে চাই যে তাদের ডিপ লেভেলে পেইন বা প্লেজার কি, কেনই তারা ইউকেতে আসতে চায়। সো সাকিব, আপনার মোটিভেশন কি, কেন আপনি বাইরে পড়াশোনা করতে আসতে যাচ্ছেন, এবং সাথে সাথে যদি একটু আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলেন,
আই ডোন্ট মাইন্ড আপনি কোন ধরনের ফ্যামিলি থেকে, যেটা আমি বলছি যে আমার ফ্যামিলি ছিল লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, বাপ হাই স্কুল টিচার, মা প্রাইমারি স্কুল টিচার, সেই জায়গা থেকে এত বড় জাম্প করা, এই দুইটা ব্যাপার যদি আমাদেরকে একটু এক্সপ্লেইন করতেন। আচ্ছা, মোটিভেশন কি, কেন স্টাডি অ্যাব্রড? যদি বাইরের কথা বলি যে কেন স্টাডি অ্যাব্রড, তাহলে বিষয়টা আসলে একটু ছোটবেলা থেকে আসে। আমি মানে ছোট থেকে একটু ট্রাভেলহলিক পার্সন আর কি, মানে আমার বিভিন্ন জায়গায় ঘুরতে ভালো লাগে। আমি বাংলাদেশের মধ্যে অলমোস্ট সব জায়গায় ঘুরে ফেলছি, একা একা যাই, বাইক নিয়ে যাই, বন্ধুদের সাথে যাই। তো এইখান থেকে একটা ইয়ে ছিল যে আমি হয়তো বা মানে ইন ফিউচারে বাহিরে ঘুরবো, এরকম একটা মানে প্রথম প্ল্যান ছিল। দেন অনার্স করতে যখন যাব, তখন একবার মাথায় ভূত চেপেছিল যে বাইরে যাই, অনার্সের বাইরে থেকে করি। বাট আমি হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলংস করি। আমার আব্বু একজন প্রাইভেট জব হোল্ডার ছিলেন, এখন তিনি রিটায়ার্ড, গ্রামের বাসায় থাকি আমরা এখন। তো সেইখান থেকে মানে আমাদের একটা ধারণা ছিল যে বাইরে পড়াশোনা করতে গেলে অনেক বেশি টাকা প্রয়োজন হয়, যেটা আমার বাবা এফোর্ড করতে পারবে না। দেন যখন পরবর্তীতে আমি হচ্ছে অনার্স শেষ করার পরে মাস্টার্সে যখন এখন তো অনেক কিছু আছে, ইউটিউব, গুগল, ফিজিক্যালি যে বিভিন্ন এজেন্সিতে কথা বলা, তো এই জিনিসগুলো যখন আমি একটু অ্যাটাচ হয়ে গেলাম এগুলোর সাথে, তখন বুঝতে পারলাম যে না, বাইরে যেতে মানে যেরকম ভেবেছিলাম আমি ছোটবেলায় বা আমার বাবা যেরকম ভেবেছিলাম ওই রকম লাগছে না, যেটা আসলে আমার প্যারেন্টস ইফোর্ট করতে পারবে ততটুকুর মধ্যেই হয়। তো তখন ভাবলাম যে তাহলে একটা চান্স কেন নয়, একবার নিয়ে দেখি। আর তার উপরেও আমি দেশে যেহেতু কিছু কিছু জায়গায় জব করেছি, এইখানকার স্যালারিটা আসলে মানে আমার, যদিও আমার রেজাল্ট খারাপ, আমি যেহেতু রেজাল্ট খারাপ, দেখা যাচ্ছে যে রেজাল্ট খারাপ কিন্তু আমি স্যালারিও চাচ্ছি ওইরকম না বিষয়টা, মানে আমার ভিতরে কিছু আছে, সেই জিনিসটা আমি দিয়েও আমি প্রপার স্যালারিটা পাচ্ছি না দেশে। তখন আমার মনে হলো যে তাহলে আমি একটু বাইরে যেয়ে দেখি, যদি আমি আমার মানে যতটুকু জানি বা আমার পরিশ্রম দিয়ে ওইখানে যদি বেটার কিছু করতে পারি আর কি, তাহলে বাইরে যাওয়া নয় কেন। সেইখান থেকে আর কি মনে হয়েছিল তাহলে বাইরে একবার ট্রাই করে দেখি। থ্যাঙ্কস ফর শেয়ারিং। হাবিব ভাই, আপনার নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমি একটু জাস্ট সংক্ষেপে বলতে চাই, আইএলস বা অন্যান্য ইংলিশ টেস্ট কেন? আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েও চলে আসতে পারবেন। তারপরেও আমার রিকমেন্ডেশন হলো যে আপনি আইএলস এর পরীক্ষা না দিলেও আপনাকে আইএলস এর প্রিপারেশনটা নেওয়া উচিত। কেন? আমি আমার ছোট একটা এক্সাম্পল দিয়ে বলি। যখন আমি 2010 সালে ইউকেতে আসছি, তখন আমার ফার্স্ট জব ছিল ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলতে বাংলাদেশি মালিক। এই জায়গায় যা দেখবেন, সাকিব আসতেছেন, আপনি ভালো করে বুঝবেন, 90% হলো সিলেটের ভাইয়েরা, তারা হলো ওনার। এটা আমাদের জন্য একটা ব্লেসিং, কারণ হলো অনেক সময় এনআই আসতে অনেক দেরি হয়। আপনি যদি কোনো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে বলেন ফোন দিয়ে যে ভাই আমার একটা কাজ দরকার, এবং তাদের যদি লোক লাগে, তারা বলেন ঠিক আছে তুমি আজকেই আসো। হ্যাঁ, তো আমার যেটা সেটা হলো কিচেন পটার থেকে শুরু হয়। হ্যাঁ, কিচেন পটার মানে হলো কিচেনে ওয়াশিং আপ এইগুলা করা। সো যখন আমার শুরু হলো, তখন আমার যে ওনার, রেস্টুরেন্টের ওনার, ওরা বলে আঞ্চলিক ভাষায় গভর্নর, সে বলে যে হাবিব ভাই আপনার তো পড়াশোনা ভালো, স্পিকিং একটু ভালো ঠালো করতে পারেন, এক কাজ করেন আপনি, যেটা ওয়েটারের জব, তো ওরা আঞ্চলিক ভাষায় বলে আপনি সামনে দিয়ে কাজ করেন। হ্যাঁ, সামনে মানে হলো ওয়েটার, ওয়েট্রেস, এইগুলা। সো এই একটা অ্যাডভান্টেজ, নাম্বার 1। নাম্বার 2 হলো এরপরে যখন আমার ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং পোস্ট স্টাডি ওয়ার্কে মুভ করি, তারপরে ইংলিশ জব যেটা বলে যে মিনিমাম ওয়েজ, এটা দিয়ে বিভিন্ন জব করা। সো আপনার যদি ইংলিশের লেভেলটা ভালো হয়, জব পেতে আপনাকে সুবিধা, একটা বড় একটা অ্যাডভান্টেজ দেবে। তারপরে ম্যাকডোনাল্ডস আমি ড্রাইভ থ্রুতে কাজ করেছি, অনেক টাকা না, বাট আই এনজয়েড ইট। কাস্টমারের সাথে কথা বলা, অর্ডার নেওয়া, তাদেরকে ফুড সার্ভ করা, এটা আমাকে যে কনফিডেন্স দিয়েছে, এটা পরবর্তীতে আমার বিজনেসে বিশাল হেল্প করেছে। সেকেন্ড জিনিস হলো আইএলস এর যে 4টা মডিউল, এইটা রাইটিং টাস্কটা বেশি করে আমি ফিল করি আমার রাইটিং এ খুব খারাপ ছিল, 5.5 সম্ভবত, ওভারঅল 6 ছিল, স্পিকিং এ সম্ভবত 7 ছিল, আই কান্ট রিমেম্বার এক্স্যাক্টলি। এটা কি হয়, এটা বিশেষ করে এক্সাম এবং অ্যাসাইনমেন্ট, এই দুইটা ব্যাপারে খুব হেল্প করে। আপনি যদি এত টাকা পয়সা খরচ করে আপনি এই দেশে আসতেছেন বড় একটা ড্রিম নিয়ে, যদি আপনি পড়াশোনা শেষ করার পর পরীক্ষা যদি পাস না করতে পারেন, তাহলে তো মানে আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, আমও গেল সালাও গেল। হ্যাঁ, এই একটা ব্যাপার। আপনি পোস্ট স্টাডি ওয়ার্কে যেতে পারতেছেন না, বড় বড় অপরচুনিটি আপনি মিস করতেছেন, এই একটা ব্যাপার। থার্ড যেটা, সেটা হলো তাদের লেকচার বোঝার জন্য যেটা লিসেনিং যদি আপনি একটু প্র্যাকটিস করেন আইএলস এর, সেই ক্ষেত্রে, কারণ এই জায়গায় তো ইংলিশে লেকচার দেওয়া হয়, আর যদি
মোস্ট অফ দ্য লেকচার, আমি বলবো না যে লেকচারার্স তারা হোয়াইট এবং ইংলিশ, বাট অনেকেই আছেন, যেমন আমার অনেক কোর্স টিচার ছিলেন যারা হোয়াইট, তাদেরকে বুঝতে একটু সমস্যা হয় যদি আপনার আইএলটিএস এর প্রিপারেশন না থাকে, লিসনিং যদি আপনি প্র্যাকটিস করে না থাকেন। এই আর যে কমিউনিকেশনের ব্যাপারটা টিচারের সাথে, যদি আপনার স্পিকিং এর লেভেলটা যদি ভালো না হয়, এই ক্ষেত্রে আপনি একটু সাফার করবেন ফার্স্ট অফ অল। সেকেন্ডলি হলো আপনি হয়তো ক্লাসগুলো ওইভাবে এনজয় করবেন না। এই জন্য আমি বলি যে আপনি আইএলটিএস এর আপনার যদি দরকার নাও হয়, তারপর একটু প্রিপারেশন নেন, 4টা মডিউল নিয়ে একটু কাজ করেন, তারপর আপনি অন্য টেস্ট দেন অথবা মিডিয়াম ইনস্ট্রাকশন দিয়ে আসেন। সেক্ষেত্রে আপনার জব, আপনার একাডেমিক কেরিয়ার প্লাস আপনার ইন ফিউচার যে কেরিয়ার, এইটা আপনাকে খুব হেল্প করবে। আশা করি হাবিব ভাই আমি আপনার আইএলটিএস এর আনসার দিয়েছি। না, আমি আসলে এটা পুরোপুরি আপনাদেরকে হাইলি সাজেস্ট করবো, কারণ আপনি যখন এই দেশে আসবেন, এখানে প্রতিটা দিন আপনার জন্য স্পেন্ড করাটা অনেক এক্সপেন্সিভ, মানে আপনার বাসা ভাড়া বলেন, থাকা খাওয়া সবকিছু। কিন্তু আপনি বাংলাদেশে বাপের হোটেলে শুয়ে বসে কিন্তু যে ইংলিশটা আপনি শিখতে পারবেন, যে মাথা ফ্রি করে, স্ট্রেস ফ্রি, আপনার এই কাজে যেতে হবে না, কিছু করতে হবে না, আপনি যত তাড়াতাড়ি শিখতে পারবেন। বাট এখানে আসার পরে এই জিনিসটা অনেক কমপ্লিকেটেড হয়, তারপরে এই কাজে করতে হয়, নিজের খাওয়া নিজের জন্য রান্না করতে হয়, তারপর সবকিছু নিজে হাতে করতে হয়। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে সবাইকে হাইলি সাজেস্ট করবো বাংলাদেশ থেকে যতটা পারো ইংলিশ শিখে আসো, বিকজ ওইটা ইজি। বাংলাদেশে যে কোনো একটা ইংলিশ লার্নিং স্কুলে ভর্তি হয়ে আসা যাওয়া, বাসায় একটু পড়া, মার হাতে গরম ভাত খেয়ে, ইট ইজ ইজি। এখানে যখন তুমি এটা করতে যাবে, ইট উড বি ভেরি হার্ড। এবং আপনার যেটা বললো ওই যে সামনে কাজ করা, পিছে কাজ করা, ওই পিছে কাজ করাটা উনি মনে হয় খুব ভালো। এখানে হয়তো থালা বাসন দিতে হবে, শারীরিক কষ্টের কাজ, এগুলো করতে করতে আপনার মনে হবে যে আমি কোথায় এসে পড়লাম। আপনি যদি সরাসরি এসে ইংলিশে কথা বলতে পারেন, সামনে কথা বলতে, ডাইরেক্ট সামনে কাজ করতে পারবেন। সো এটা তো হাবিবে ডিরেক্টলি বললো। সো আশা করি সবাই মোটিভেটেড হয়ে বাংলাদেশ থেকে যতটা সম্ভব ইংরেজি শিখে আসবেন এই ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে। সো অনেকেরই প্রশ্ন হয়তো বা আপনারা যে আমরা যেমনটি আপনার আমি জানি না আমাদের সাকিবের কি ইয়ে আছে নাকি, ওয়াইফ আছে নাকি, ভাই আছে নাকি, বাট অনেকেরই আছে স্পাউস থাকে, ফ্যামিলি থাকে, চাকরি করে, বউ থাকে, বাচ্চা থাকে। আমরা কি এগুলো নিয়ে আসতে পারি নাকি, স্পাউস এন্ড ফ্যামিলি? ক্যান উই কাম টু, এন্ড হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল প্রসেস টু ব্রিং স্পাউস, মানে ইউকে তে ওয়ার্ক স্টাডি, হোয়াট অ্যাবাউট ইয়াং চাইল্ড এন্ড স্কুলিং? এই জিনিসগুলো যদি একটু শর্ট করে কে বলবে? এটা মনে হয় আসান আইবে বলতে পারবে। আমি বলছি তার আগে মনে হয় সাকিবের সাথে যখন আমার কথা হয়েছিল, আমার যতটুকু মনে পড়ে যে সাকিব বলছিল ভাই আমার বাড়ি তো শরীয়তপুর। আমি বলছি বিয়ে শাদী করছেন কিনা, বলছে না। আমি বললাম যে দিনাজপুর সরি। এই সো সাকিব আপনি একটু বলেন তো এই ব্যাপারগুলো আপনার সাথে শেয়ার করা হয়েছে কিনা, যে আপনি স্পাউস নিতে পারবেন, বা আপনি কতটুকু জানেন, আপনার ইনফরমেশন কতটুকু আছে, তারপর আমি একটু আনসার করতেছি। হ্যাঁ, স্পাউসের বিষয়ে জিজ্ঞেস করেছিলেন। আমি তো আনম্যারিড, আমি বলেছি আনম্যারিড। তখন আপনি বলেছিলেন যে হ্যাঁ যদি ম্যারিড হন তাহলে এমআরএস প্রোগ্রাম মনে হয় আছে, মাস্টার্স ইন রিসার্চ সম্ভবত, বা পিএইচডি, এরকম সেক্টরগুলোতে স্পাউস নিয়ে যাওয়া যায়। যেহেতু আমি আনম্যারিড ছিলাম সেহেতু আমি নিয়ে যাচ্ছি না, কিন্তু আমি মাস্টার্স শেষ করে সম্ভবত যখন পিএসডব্লিউ তে যাব বা পিএসডব্লিউ থেকে স্পন্সরশিপ জবে সুইচ করতে পারবো, তখন আমি আবার স্পাউস নিয়ে যেতে পারবো। আমি যতটুকু স্টুডেন্ট অবস্থা। হাবিব ভাই, আমরা একটু ওই যে কমেন্ট ছাড়া করে তাদের প্রশ্নটা একটু ছোট্ট করে জবাব দিয়ে দিই, নাহলে ওরা বলবে যে আমরা কমেন্টস করতেছি, পড়তেছি না। আচ্ছা, থ্যাংক ইউ। তারিকুল ইসলাম বলছে আমি অনার্স 3য় বর্ষে পরীক্ষা দিচ্ছি, এখন আমি ইউরোপে যেতে পারবো কিনা। তারিকুল, থ্যাংক ইউ। আপনার প্রতি আমার হাইলি রিকমেন্ডেশন হলো, আপনি যেহেতু 3য় বর্ষে আছেন, আপনার উচিত হবে ফাইনাল ইয়ারটা শেষ করে তারপরে আপনি মাস্টার্সে আসেন। 2টা রিজন। একটা হলো আপনি যদি ব্যাচেলর করতে আসেন, ফাউন্ডেশন সহ 4 বছর, আর যদি ফাউন্ডেশন না থাকে 3 বছর। 3 বছরের টিউশন ফি অন অ্যান অ্যাভারেজ আমি ধরে নিই 12,000 বা 14,000 করে, তাহলে আপনার অ্যারাউন্ড 40,000 পাউন্ড টিউশন ফি। এটা আমাদের বাংলাদেশিদের জন্য ইজ ভেরি এক্সপেন্সিভ। বাট আপনি যদি একটা মাস্টার্স করতে চলে আসেন 1 বছরের কোর্স। সাকিব, আপনার টিউশন ফি কত ছিল? সাকিবের টিউশন ফি কত ছিল? আমার টোটাল টিউশন ফি ছিল 19,700 মনে হয়। দেন স্কলারশিপে এসছে 13,725। 13,725। যে জায়গায় ব্যাচেলর করতে আসলে আপনার প্রায় অলমোস্ট 40,000 বা 35,000 লাগে, সেই জায়গায় আপনার 13,000 হয়ে গেছে। হ্যাঁ, এই একটা ব্যাপার। সেকেন্ড জিনিস হলো মাস্টার্সের পরে যে পোস্ট স্টাডি ওয়ার্ক 2 বছরের ভিসা, সেটা তো আপনি পাচ্ছেনই। এই জন্য আমি বলবো যে আপনার অলরেডি 3 বছর আপনার লাইফে আপনি ইনভেস্ট করে ফেলছেন। সো
ফিনিশ ফাইনাল ইয়ার অ্যান্ড দেন অ্যাপ্লাই। বাই দিস টাইম আপনি আমাদের আইএলস এর একটা ব্যাচ শুরু হচ্ছে খুব শীঘ্রই, ফ্রি আইএলস অনলাইন। আপনি বাংলাদেশের যেই প্রান্তে থাকেন কোনো সমস্যা নেই, রাত্র 8টায় আপনি যদি জবও করেন, মানে দেয়ার ইজ নো এক্সকিউজ। আমরা যেইভাবে এটা ডিল করতেছি, আপনি এক্সকিউজ দিয়ে কোথায় যাবেন? আপনি বলবেন যে ভাই আমি চাকরি করি, আইএলস কখন করবো? ভাই আপনি বাসায় যান, তারপরে আইএলস করেন, আপনার ঘরে বসেই করেন। এই আচ্ছা, আমি যেই কোশ্চেনের আনসার দিতে যাচ্ছি সেটা হলো স্পাউস অ্যান্ড ফ্যামিলি। আমি একটু বলি, সেটা হলো আমি যখন 2010 সালে আসছি তখন PSW তে এসে আমার ওয়াইফকে নিয়ে আসছি। আচ্ছা, যখন তাকে নিয়ে আসছি তখন একটা ইয়ে ছিল যে PSW থাকলে স্পাউস হাজবেন্ড অথবা ওয়াইফ আনতে পারবেন, কিন্তু এখন ইউকের রুল অনুসারে যে আপনি PSW থাকলে আপনি আনতে পারবেন। অলরেডি যদি আপনি নিয়ে আসেন তাইলে তারা কন্টিনিউ করতে পারবে যদি আপনি MRS প্রোগ্রামে যান। এই একটা ব্যাপার। এইটার বেনিফিটটা কি সেটা একটু আমি বলি। আমি যখন এই দেশে আসছি, ওয়াইফকে নিয়ে আসছি, যারা স্পাউস নিয়ে আসবেন তাদের ফুল টাইম ওয়ার্ক রাইট থাকবে। অর্থাৎ আপনার যে টিউশন ফি আপনি যদি যেটা 40% বা 50% দিয়ে আসেন, বাকিটা আপনার দেওয়া আপনার জন্য ইজিয়ার হয়ে যাবে। কারণ একজন মানুষ যদি ফুল টাইম ডে 1 থেকেই কাজ করে, ফাইন্যান্সিয়ালি এইটা তাকে বিশাল সাপোর্ট দেয়। সেকেন্ড জিনিস হলো যখন আপনি পোস্ট স্টাডি ওয়ার্কে চলে যাবেন, দুইজনে ফুল টাইম জব করতেছেন, সেই ক্ষেত্রে আপনার টিউশন ফি দিয়ে আপনি সেভ করতে পারবেন নেক্সট ভেঞ্চারের জন্য। আপনি আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো দুইটা ব্যাপার আমি একটু মেনশন করতে চাই। সেটা হলো ওয়াইফ সে আমাকে ফুল টাইম জব করছে, পোস্ট স্টাডি ওয়ার্কের সময় আমিও ফুল টাইম জব করেছি। যখন আমি বিজনেস এন্টারপ্রেনারশিপ ভিসায় সুইচ করলাম তখন আমার ওয়ার্ক রাইট ছিল না। হ্যাঁ, তখন আমার ওয়াইফ আমাকে প্রায় অলমোস্ট আমি বলবো 1.5 years, যখন বিজনেস শুরু করলে এটা তো একটা সময় লাগে এটা ম্যাচিউর করতে, এই জিনিসটা আমাকে সে সাপোর্ট দিয়ে রাখছে। হয়তো সেই জায়গায় না থাকলে আই উডন্ট সারভাইভ। এই জন্য আমি বলি যে আপনারা যদি অপরচুনিটি থাকে স্পাউস এবং ফ্যামিলি নিয়ে আসবেন। যদি আপনি আনমেরিড হন সাকিবের মতো, দ্যাটস ফাইন, আপনি পোস্ট স্টাডি ওয়ার্কে গেলেন, তারপরে আপনি যখন ভিসা সুইচ করবেন সেলফ স্পন্সরশিপ ভিসায় যাবেন বা অন্য কোনো রুটে, তখন আবার আপনি স্পাউস নিয়ে আসতে পারবেন। আর এখন আপনি যদি স্পাউস নিয়ে আসতে চান আপনাকে অবশ্যই MRS অর্থাৎ রিসার্চ মাস্টার্স প্রোগ্রামে আসতে হবে। নাফিজা একটু ডিটেলস বলবে এটার এলিজিবিলিটি কি, অথবা আপনি DBA অথবা PhD, ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা PhD এই কোর্সে আপনি স্পাউস নিয়ে আসতে পারবেন। আর এখানে একজন বললো যে SSC পাস করে আমরা কি করব, ইন্টার পাস করে কি যাওয়া যাবে? জি, আপনি ব্যাচেলরে আসতে পারবেন। আপনার যদি ইংলিশে ভালো মার্কস থাকে সেই ক্ষেত্রে হয়তো এক্সেপশন পাইতে পারেন আইএলস এর। আমার যে টিম আছে আমাদের টিমের সাথে কথা বলে নেবেন। আর যদি আপনার SSC তে ইংলিশে যদি ওই রকম রিকোয়ার্ড মার্কস না থাকে সেই ক্ষেত্রে আইএলস অথবা অন্য অল্টারনেটিভ যে টেস্ট আছে সাকিব মেনশন করেছিলেন যে YTC, ডুয়োলিঙ্গো, PT এগুলো দিয়ে আপনি আসতে পারেন। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন ছিল, সেটা হলো স্কুলিং। এখনো আমি আমার মনে পড়ে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফার্স্ট স্টুডেন্ট ছিল নাসরিন সুলতানা। তার হাজবেন্ডের সাথে আসলে আমার কথা হয়েছিল এবং তিনি একজন ব্যাংকার ছিলেন, প্রিন্সিপাল অফিসার। যেটা আমি বলি সবসময় বলি যে কোনো স্টুডেন্ট কথা বলে আমি ডিটেলসে যাই, ভাই কেন আপনি ইউকেতে আসতে চাচ্ছেন, আপনার সুন্দর কেরিয়ার, আপনার দুইজন ছেলে ভালো স্কুলে, একজন ছেলে ভালো স্কুলে পড়তেছে আর একটা বাচ্চা ছোট, এই তখন সে আমাকে সবকিছুই বলে এবং আমি মেনশন করতেছি না রিজন কি, খুবই পার্সোনাল কনফিডেন্সিয়াল এই কারণে। তারপর আমি বুঝলাম যে সে কোনোভাবেই বাংলাদেশে থাকবে না। তারপর আমি বললাম ঠিক আছে, আই প্রমিস আই উইল ডু এভরিথিং হোয়াট আই ক্যান ডু। তারপরে তারা পুরো ফ্যামিলি সহ এই দেশে চলে আসছে। করোনার সময় হোটেলে যেটা কোয়ারেন্টাইনের সময় চলে আসছে। এখন তারপরে তারা পোস্ট স্টাডি ওয়ার্কে গিয়েছে, 2 বছরে ফুল টাইম হাজবেন্ড ওয়াইফ দুইজনেই ফুল টাইম কাজ করেছে, সেভ করেছে। এখন নাসরিন সুলতানা তিনি PhD করতেছেন নর্দাম্পটন ইউনিভার্সিটিতে। প্রায় আমি সেম কোশ্চেন করি যে তার হাজবেন্ডের নাম আনোয়ার। হ্যাঁ, আমি বলি আনোয়ার ভাই রিগ্রেট করতেছে না তো এই দেশে এসে? তখন সে একটা হাসি দেয় খুব সুন্দর। তখন সে বলে যে ভাইয়া থ্যাংক ইউ। আমি প্রতিনিয়ত আমি এই একটা কোশ্চেনে স্টুডেন্টকে করি, রিগ্রেট করতেছে না তো এই জায়গায় এসে? বলছে যে প্রাইমারি স্টেজে আমাদের জব পেতে একটু স্ট্রাগল করতে হয়েছে, সবকিছু সিস্টেমাইজ, 2টা বাচ্চা। তবে এইটার যে গুড সাইড গুলা, আমার একটা ইচ্ছা ছিল যে আমার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সেই জায়গায় ব্রিটিশ স্কুলে পড়তেছে, ব্রিটিশ কারিকুলামে ইউকেতে পড়তেছে, উইদাউট পেইং এ সিঙ্গেল পেনি, কোনো পয়সা ছাড়া পড়তেছে আপ টু 18 years। এবং
মোস্ট অফ দ্য স্কুলে আপনি জানেন যে তাদের লাঞ্চ ফ্রি, এই একটা ব্যাপার। আর বাংলাদেশে তো ইংলিশ মিডিয়াম অনেক এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ, এবং তার ছেলে খুব ভালো করতেছে এবং সম্ভবত খুব প্রায় রিওয়ার্ড পায় এবং আমাকে সে হোয়াটসঅ্যাপ করে। হ্যাঁ, একটা ব্যাপার, সে খুবই মানে ফ্যাসিনেটিং। সে বলতেছে যে দেখা হয়েছিল আমার সাথে না, জি ওই যে হাজব্যান্ড ওয়াইফ আসছিল এবং 2টা বাচ্চা সহ। জি এই সো আমার মনে হয় যে যারা প্যারেন্টস আছেন এখনো চিন্তা করতেছেন যে কোনো একটা কান্ট্রিতে সুইচ করবেন, বাট খুবই স্কেপটিক্যাল অথবা খুবই আপনি স্কেয়ার্ড, খুবই ভীতু হয়ে আছেন যে কি এখন কি জাম করব কি করব না, তাদের জন্য আনোয়ার ভাই এবং নাসরিন সুলতান আপু একটা এক্সাম্পল হইতে পারে। আই ফিল প্রাউড অফ দেম, কারণ একটা মানুষ 35-30, আই থিঙ্ক হি ওয়াজ 36 or 37 ইয়ার্স ওল্ড, এই সময়ে এসে একটা ভালো কেরিয়ার থেকে সে সুইচ করে এই জায়গায় জাম করে নতুন করে এখন তারপরে সে বলতেছে যে এখন তো আমি একটা অর্গানাইজেশনের ম্যানেজার, আমার আন্ডারে প্রায় 7-8 পিপল কাজ করে, এখন ভালো লাগতেছে। হ্যাঁ, লাইফ ইজ প্রথম একটু টাইম সবসময় স্ট্রাগলিং টাইম, ওই সময় আসলে একটু ধৈর্য ধরে ফোকাস হইতে কাজ করলে আসলে সফলতা পাওয়া যায়। আর টিউশন ফি, লিভিং কস্ট, এগুলো তো রিয়েলিস্টিক না? হোয়াটস রিয়েলিস্টিক? হাউ মাচ শুড স্টুডেন্ট বাজেট ইয়ার্স? আচ্ছা, এইটার আমি একটু কথা বলি। সাকিব, আপনার কি অ্যাকোমোডেশন সবকিছু ঠিক হয়ে গেছে? জি আপনি একটু এক্স্যাক্টলি বলতে হবে না, রাফলি আপনি একটু বলেন আপনার অ্যাকোমোডেশনে কি রকম খরচ? আচ্ছা, আমার হচ্ছে যে লোকেশন লন্ডন থেকে 9 মাইল দূরে, সিটির ভেতরেই পড়ছে আমার 350 পাউন্ড পার মান্থ। শেয়ার রুম, সরি, এক রুমে 2 জন, তো 3 পড়ছে। আর বাকিগুলো ওখানে না গিয়ে বলতে পারছি না, যেমন থ্যাঙ্কস ফর শেয়ারিং। আচ্ছা, আমি একটু বলি সাকিব ভাই, ইট ডিপেন্ডস সে কিরকম ভাবে থাকতে চায়, কোথায় থাকতে চায়। আমার তো অলরেডি আপনার ভিউয়ার্স এর কাছে আমার ব্যাকগ্রাউন্ড এক্সপোজ করেছি। আমি যখন বার্মিংহাম সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তখন আমার একটাই টার্গেট ছিল যে কত লোয়েস্ট কস্টে আমি থাকতে পারি। এবং ব্যাক ইন 2010 তখন আমি একটা অ্যাকোমোডেশন পেলাম, সেটা হলো 70 পাউন্ড পার মান্থ, সাকিবের মতোই রুম শেয়ারিং। রাজশাহী ইউনিভার্সিটির নূর মোহাম্মদ ভাই পর্তুগালে সেটেল আছেন, ব্যবসায়ী মানুষ, যদি শুনে থাকেন, সো থ্যাঙ্কস ফর অ্যালাউইং মি। এই হলো একটা ব্যাপার। আমার ওই টাইমেই বার্মিংহাম সিটি ইউনিভার্সিটিতে অ্যাকোমোডেশন 250 দিয়ে স্টুডেন্ট থাকতো, সিঙ্গেল রুম, সবকিছু শেয়ারিং। কিন্তু আমরা যেটা কস্ট সেভ করার জন্য আরো 5টা যারা বাঙালি বা ইন্ডিয়ান পাকিস্তানি স্টুডেন্ট ছিল একটা বাসা নিয়ে তারপরে যত কম কস্টে থাকা যায় সেটা করতাম, বাসায় রান্না বান্না করতাম, আরো খরচ কম। এই সো সাকিব যেটা বলছে 350, আমি বলবো সাকিব ইউ আর ভেরি লাকি। লন্ডনে এখন সম্ভবত 600-700 পাউন্ড ছাড়া টাফ একটু পাওয়া, খুবই লাকি। সম্ভবত আপনার ফ্রেন্ড তারা আপনাকে সাপোর্ট দিয়েছে এবং খুঁজে পেতে মানে খুবই হেল্প করেছে। এইরকমই অ্যাকোমোডেশন, ইট ডিপেন্ডস। যদি আপনি এইরকম শেয়ার করতে চান হয়তো 350 না, হয়তো 450-তে আপনি ইজিলি পেতে পারেন। যদি সিঙ্গেল রুমে থাকতে চায় 700-800 পাউন্ড এরকম। আর যদি আপনার মানে ঠিক আছে, কিন্তু আপনার পার্ট টাইম করে এই সবগুলো জিনিসগুলো কি ম্যানেজ করা সম্ভব? এটাই তো সবার আসলে প্রশ্ন। মানে বাংলাদেশে কেউ করতে মানে সবাই রাজি, আমি নিজেও করছি, আপনিও করছেন, নোবডি ইজ এগেইনস্ট, বাট এটা কি আসলে ইউকে লাইফস্টাইল, ওইটা কি তার টোটাল যে এক্সপেন্স করার পরে দেশও যদি আপনার মাসে 10-20,000 30,000 টাকা পাঠাইতে হয়, অনেকেরও তো প্রয়োজন হয় না? সেটা কি সম্ভব নাকি আসলে? ভেরি গুড কোশ্চেন। আমি এখনো আমার খেয়াল আছে যে আমাদের বাসায় ফার্স্ট ফ্রিজ যেটা, সেটা আমার টাকা কেনা হয়েছে। মানে ইউকে থেকে আমি ফার্স্ট টাকা পাঠাইছি, সেটা দিয়ে আমার বাসায় ফ্রিজ কিনেছে। আই এম প্রাউড অফ দ্যাট। এটার ব্যাপারটা আমি একটু যদি পুরো সিনারিওটা বলি, সেটা হলো আপনি যখন পড়াশোনা করতেছেন তখন আপনি 20 ঘন্টা কাজ করতেছেন সপ্তাহে, এখন 12 পয়েন্ট সামথিং হলো এখন মিনিমাম ওয়েজ। অর্থাৎ কোনো এমপ্লয়ার যদি আপনাকে জব দেয় তাহলে সে 12 পাউন্ড সামথিং এইটার নিচে দিতে পারবে না। অফকোর্স এটা মেনটেন করতে হবে। তারপর অনেকে আছেন এমপ্লয়ি তাদের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে, বাট দিস ইজ নট লিগাল।
আমি যদি ধরি যে 12.5 পাউন্ড করে হলো, তাহলে 20 ঘন্টা করে যদি আপনি জব করেন তাহলে প্রায় 240-250, তার মানে হলো আপনি পার্ট টাইম জব করে আপনি 1000 পাউন্ডের মতো আপনি ইনকাম করতে পারেন। সো নাও আই এম গোয়িং ব্যাক টু সাকিব। সাকিব তার 350 তার হলো মান্থলি ইনকাম। এখন সে যদি রান্না বান্না করে খায়, হ্যাঁ, হয়তো 100 পাউন্ড বা 120 ম্যাক্সিমাম। হ্যাঁ, এখন আমার খেয়াল আছে আমি ভালো কিছু রান্না করতে পারতাম না, বাট ডাল, আলু ভর্তা, ডিম ভাজি এইটা ছিল আমার ফেভারিট, আর এইটাই আমি পারতাম। এনিওয়ে, সো হয়তো আমি জানি না সাকিবের কুকিং স্কিল, সে যদি চিকেন রান্না করে 2 দিন 3 দিন ফ্রিজ সব বাসায় থাকে, এই একটা ব্যাপার। আমার মনে হয় 500 to 600 এটা ইয়ে করা সম্ভব। তাহলে বাকিটা কি ট্রান্সপোর্টেশন কস্ট আছে, যেটা হলো ওয়েস্টার কিনতে হবে। আমি এক্স্যাক্টলি জানি না, অনেকদিন যাবত হয়তো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি না, সেই কারণে হয়তো 120 অথবা 150 ট্রান্সপোর্টেশন কস্ট এরকম হইতে পারে। আর কি যদি সে অন্য কোনো চা খাওয়ার অভ্যাস থাকে বাইরে, সেই ক্ষেত্রে একটু কস্ট আছে। তবে আমি যেটা বলি সবসময় স্টুডেন্টদেরকে, সেটা হলো আপনার টার্গেট হলো যখন আপনার পড়াশোনা চলাকালীন 20 ঘন্টা এইটা না, আপনার টার্গেট হলো 2টা টাইম। একটা হলো আপনি যখন এই যে সামার হলিডেজ শুরু হয়ে যাবে জুন থেকে, এই যে 3 মাস, এই 3 মাস আপনি ফুল টাইম জব করেন। ফুল টাইম মানে হলো আমি বলবো একটা না, 2টা, 2.5টা, 3টা, যেমন এক সময় আমি 3টা জব করতাম। হাবিব ভাই হয়তো অনেকগুলো জব করতেন একসাথে। অর্থাৎ ঘুমানোর সময়টুকু 4 ঘন্টা 5 ঘন্টা, আর বাকি সময় করতাম এই। তারপরে ক্রিসমাসের টাইমে আপনি প্রায় 1 মাসের মতো সময় পান, সেই সময় আপনি ফুল টাইম যত ঘন্টা কাজ করেন। শুধু আপনার যেটা করতে হবে, ইউনিভার্সিটিকে বলতে হবে যে এই আমার টার্ম টাইম, অথবা তুমি আমাকে একটা স্কেডিউল দাও যেটা আমি এমপ্লয়ারকে দিলে সে আমাকে ফুল টাইম কাজ দেবে, এইটুকুই করতে হবে। তারপরে আসি পরবর্তীতে, আপনি যখন জি হাবিব, আমি এইটাই করেছি সবসময়। আমি আমার ইউনিভার্সিটিকে বলতাম যে তুমি আমাকে একটা হলিডে লেটার দাও, যে এই টাইমে আমার হলিডে, যাতে আমি ফুল টাইম কাজ করতে পারি। আমার একজন ফ্রেন্ড ছিল, সে লন্ডনে থাকতো, সে আমাকে বলতো যে হলিডের সময় আমি শুধু একটা বালিশ আর একটা ছোট একটা ইয়ে নিয়ে বের হয়ে যেতাম শুধু, এবং আমিও এটা করেছি। আই থিঙ্ক আই মিন রিভিলিং টু মাচ প্রাইভেট লাইফস্টাইল। আমার মনে আছে এরকম, আপনি ক্রিসমাসের কথা বলছেন তো, এরকম আমাদেরও জার্মানিতে 2013 সালে ক্রিসমাসের সময় আমি মনে হয় 1 থেকে 1.5 মাস কাজ করছি বা সামথিং, প্রায় 2400 ইউরো, মানে বাংলাদেশি টাকা প্রায় 3 লাখ টাকা। মানে সেই সময় 2400 ইউরো আমার কাছে মনে হয় ওইটা দিয়ে তো অনেকদিন খাকে, মানে আর কোনোভাবে করতে। এরকম আসলে সবসময় সুযোগ আসে। পড়াশোনার সময় পড়াশোনাটা যদি সবাই ফোকাস করে, এটা মনে হয় বেটার। এইটাই। সো টার্গেট থাকতে হবে, এইটা হলো সামার হলিডে এবং ক্রিসমাস হলিডে, এই 2টা। আর আপনার যখন পড়াশোনা শেষ, তখন তো আপনি ফুল টাইম অ্যালাউড জব করার ক্ষেত্রে। আমার এখনো খেয়াল আছে, ভাবি আপনি তো ইস্টার্ন স্ট্রিট দিয়ে আপনি ট্রাভেল করেন। ইস্টার্ন এয়ারপোর্টে একটা আছে হলো ম্যাকডোনাল্ডস, আর একটা হলো বার্গার কিং। ম্যাকডোনাল্ডসে আমি জব করতাম হলো রাত্র 9টা থেকে সকাল 6টা, আর বার্গার কিং ওইটা যে যেটা ম্যানেজার ভাবি ছিল না, সে বার্গার কিং এর, সে বার্গার কিং, জি সে ওইটার ম্যানেজার ছিল লাস্ট টাইমে। আর এটা হলো 9টা থেকে 6টা পর্যন্ত আমি ম্যাকডোনাল্ডসে কাজ করতাম, আর আমার শিফট বার্গার কিং এ শুরু হলো 11টায়। তাহলে 6টা থেকে 11টা আমি যদি বাসায় যাই আসি, অনেক টাইম লস হয়ে যায়। সো আমি কি করতাম, এয়ারপোর্টে 3-4 ঘন্টা ঘুমাইয়ে তারপর 11টার সময় আবার কাজ শুরু করে দিতাম। তো সিকিউরিটির ডিস্টার্ব করতো, বলতো কি তুমি ঘুমাইতে পারবে না। তো ও যখন বার্গার কিং এ যেত, আমি বলতাম যে তোর চা কফি, সো ও এমনিতে ডিসকাউন্ট পাইতো, তারপর ওকে একটু ফেভার দিতাম, তো আমাকে চিনতো ফেস টু ফেস, ও আমাকে ডিস্টার্ব করতো না। ও মাঝে মধ্যে 11টার আগে আমাকে ডাইকে দিয়ে 10 মিনিট, হাবিব সো ইউ গট এ শিফট এট 11, কাম অন। আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। সো যেটা করতে হবে সেটা হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসলে অনেকগুলো চ্যালেঞ্জ থাকবে, বাট এইটার প্রতিটা জিনিসের একটা সলিউশন আসে। এই যে আপনি আজকে অনেকগুলা স্টোরি শেয়ার করলেন, সাকিব শেয়ার করলাম, আমি শেয়ার করলাম, এই যে স্টোরিগুলো, এইগুলোই হতে পারে তাদের জন্য একটা স্ট্র্যাটেজি। তারা এইটার উপরে ডিপেন্ড করে তাদের লাইফের যে মুশকিল, এইগুলা সলভ করে নিতে পারে। হ্যাঁ, শিওর। সো আমরা দেখি আর নেক্সট স্লাইডে কি আছে। অ্যাপ্লিকেশন, মানে আমরা তো মোটামুটি আইডিয়া পেয়ে গেলাম যে আসলে ইউকে তে যাওয়ার একটা ভালো সুযোগ আছে। আমি জাস্ট একটা মজার জিনিস, একটা বড় একজন কমেন্ট করলো, আমি কমেন্টটা এখানে দেখাতে চাই যে ভাবি ভাই জার্মানি নিয়ে কিছু বলতেছে না, 80,000 অ্যাপ্লিক্যান্ট, ব্যাপারটি কি জানেনি? রাষ্ট্র 40 বছর লাগবে যাইতে, 80,000 টাকার লিস্ট শেষ করে সামথিং। মানে জার্মানিতে একটা হিউজ ওয়েটিং টাইম। জি জি, আপনি দেখেন আমাদের এখানে সাকিব গত বছরের
অক্টোবরে সে থিঙ্ক করলো যাবে, আজকে সে যাওয়ার জন্য ভিসা হাতে নিয়ে বসে আছে 6 মান্থস। সো আমি মনে করবো যে জার্মানিতে আসলে যে আপনার লাইফ পুরোপুরি সেটেল হয়ে যাবে ওরকম না, মানে আপনার যোগ্যতা থাকলে সব দেশেই আপনার জন্য অপরচুনিটি ওয়েট করতেছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। সো যদি আপনার ইউকের দিকে যাওয়াটা ইজি হয় তাহলে ওইদিকে আপাতত আপনার ট্রাই করতে পারেন, আর হ্যাসেল ফ্রি তো আছেই। সো থ্যাংক ইউ। এই কোশ্চেনের আনসার আমি নাফিজাকে কাছে পাস করবো, তার আগে আমি একটু কথা বলতে চাই নাফিজা সম্পর্কে। সো নাফিজা যখন আমার সাথে জয়েন করে কাজ করার জন্য, শি ওয়াজ ব্র্যান্ড নিউ, ভেরি ব্র্যান্ড নিউ। সো যখন কাজ শুরু করলো, রিসোর্স পিপল আমি নিয়ে আসলাম, আস্তে আস্তে সে টিম মেম্বার থেকে আজকে সে চিফ অপারেশন অফিসার, এবং ইন্টারন্যাশনাল ভেঞ্চার যেটা পাকিস্তান, ইন্ডিয়া, নাইজেরিয়া এবং বাংলাদেশ হোল টিম নাফিজা দেখতেছেন। সো আই থিঙ্ক ইটস বিন অলমোস্ট 4.5 years, Nafiza. So with Hassel-Free Education? Right here, 4.5 years. 4.5 years, okay. So last, I'm বলবো যে 2 years, so we have helped over 180 or probably plus students. আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই এনএসএস ফি কত, আমার মাথায় নাই। আপনি যদি বলেন যে ভিসা অ্যাপ্লিকেশন কি করতে হয়, আই ডোন্ট নো। নাফিজা হলেন এমন একজন ব্যক্তি, সে এবং তার টিম এ টু জি কাজটা একদম প্রফেশনালি করে থাকেন। এবং আমরা নর্মালি বলি যে যদি ইন্টার্নি ডাক্তার থাকে, 2-1 রোগী মেরে ঠেলে তারপর আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হয়। সো আপনাদের ভয় নাই, আমাদের যে টিম তারা ইন্টার্নি না, তারা প্রফেশনাল। হয়তো প্রথম দিকে আমরা এরকম 2-1 মেরে ঠেলে প্রফেশনাল হয়েছি। অনেক আছে না যে আপনি কাজ শুরু করতে গেলে 2-1 ভুল হয়, কোন একজন স্টুডেন্ট হয়তো ক্ষতিগ্রস্ত হয়। আমাদের এখনো খেয়াল আছে, আমাদের একজন স্টুডেন্ট ছিলেন আর্লি স্টেজে, সুমাইয়া, এবং একটা পর্যায়ে গিয়ে সামহাও আমাদের একটা মিস্টেক হয়েছে, হলো ইউকেবি এর যে ব্যাংক লিস্টেড সেইটা তার সেই ব্যাংকে সে টাকা রাখেনি, এবং এটা আমাদের টিমের পক্ষ থেকে হয়তো সামহাও এটা ওভারলুকড হয়ে গেছে। এই তারপরে আমরা সেটার রেসপন্সিবিলিটি নিয়েছি এবং আমরা বলছি উইল কম্পেনসেট, আপনার কি ক্ষতিপূরণ চান। শি ওয়াজ ট্যালেন্টেড অ্যান্ড শি ওয়াজ লাভলি লেডি। সে বলছে যে ভাই আমরা তো ক্ষতিপূরণ চাই না, এটা কিভাবে আপনি আমাদেরকে আরেকটু ভালো কাজ করতে পারেন, আমাদেরকে একটু ভালো সাপোর্ট দিতে পারেন। তো আমি তাকে প্রমিস করেছিলাম যে সো ডে 1 ইফ ইউ কাম টু, সো সেও বার্মিংহাম সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, আমি তাকে প্রমিস করেছিলাম যে ক্ষতিপূরণ হিসাবে ডে 1 ইউ গোনা স্টার্ট ওয়ার্কিং ইন আওয়ার বার্মিংহাম অফিস। অর্থাৎ ফার্স্ট ডেতেই সে জব পেয়েছে। সেকেন্ড জিনিস হলো আমি তাকে প্রমিস করেছিলাম যে আপনার অ্যাকোমোডেশনটা আমি নিজে ঠিক করে দেবো, এবং আমাদের পুরো বার্মিংহাম টিম, উই আর লাকি, এখন আমরা ট্রাই করি স্টুডেন্টদের জন্য, বাট উই আর লাকি উই গট এ ফ্ল্যাট ফর হার। সো এটা হলো সেকেন্ড জিনিস। স্টিল উই হ্যাভ গট গুড রিলেশনশিপ। আপনার সাথে দেখা করতে এসেছিল তার হাজবেন্ড, নাফিসা, তার হাজবেন্ডের নাম কি মনে আছে? জুবায়ের ভাই, সরি জুবায়ের ভাই, ইফ ইউ আর ওয়াচিং দিস। সে, আমি যখনই বার্মিংহাম যাই সে ফ্রি থাকলে দেখা করতে আসে, চা কফি খাই। এই সো এইটা বলার উদ্দেশ্য একটাই হলো যে প্রাইমারি স্টেজে আমরা হয়তো অনেক টুকটাক ভুল করেছি, বাট if you do something like 500 times, so you know ins and out, right? So এই কারণে আমি বলবো যে you are in a right hand. সাকিব তার এক্সপিরিয়েন্স হয়েছে। সো নাফিজ, আপনি যদি একটু এক্সপ্লেইন করেন স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেসটা কি ইন এ শর্ট। যে অ্যাপ্লিকেশন ইউকের যে প্রসেসটা, এটা খুবই ইজি অ্যান্ড সিম্পল, বাট একটু কেয়ারফুলি করতে হয়, কারণ ছোট একটা ভুলের কারণে অনেক প্রবলেম হতে পারে। সো ফার্স্ট অফ অল, স্টুডেন্টের সব ডকুমেন্টস পাওয়ার পর আমরা প্রপারভাবে অ্যাসেসমেন্ট করে দেন আমরা স্টুডেন্টের প্রোফাইল ম্যাচ করি যে কোন ইউনিভার্সিটিতে তার রিকোয়ারমেন্ট ফুলফিল করছে, এবং সেই অনুযায়ী তাকে ইউনিভার্সিটি সাজেস্ট করি, যেটা সাকিব ভাইয়াকেও করেছি। ওনার একটা প্রেফারেন্স ছিল যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে যাবে। সো ওইভাবেই কিন্তু আমরা সাকিব ভাইয়ের প্রোফাইল, মানে তার সিজিপিএ, আইএলটিএস রিকোয়ারমেন্ট ম্যাচ করছে এমন 4-5টা ইউনিভার্সিটি ওনাকে আমি সাজেস্ট করেছি, আর ওখান থেকে উনি কিছু ইউনিভার্সিটি পিক করেছে অ্যান্ড দেন অ্যাপ্লিকেশনটা করেছি। সো এইভাবেই কিন্তু প্রসেসটা শুরু হয়। অ্যান্ড দেন হচ্ছে অফার আসতে কোনো ইউনিভার্সিটি উইদিন এ উইক টাইম দিয়ে দেয়, কোনো ইউনিভার্সিটি আপনার 2 to 3 উইকসের মধ্যে অফার দেয়। সো এটা ডিপেন্ড করে। অফার আসার পর কিছু ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট থাকে যে আপনাকে আগে টিউশন ফি ডিপোজিট করতে হবে, তারপর ইন্টারভিউ হবে, যেটা সাকিব ভাইয়ের ক্ষেত্রে হয়েছিল। আগে টিউশন ফি ডিপোজিট করেছে, তারপর হচ্ছে ওনার ইন্টারভিউটা হয়েছিল।
বাট এমন অনেক ইউনিভার্সিটি আছে যেখানে আমরা আগে ইন্টারভিউর ব্যবস্থা করে দিতে পারবো, তারপর উনি টিউশন ফি ডিপোজিট করতে পারবেন কনফার্ম হয়ে। অ্যান্ড দেন হচ্ছে আপনার ব্যাংক, মেডিকেল অ্যান্ড হচ্ছে আপনার ইন্টারভিউ রেজাল্ট সহ আমাদের হচ্ছে ইউনিভার্সিটিতে কাজ অ্যাপ্লিকেশন করতে হয়। কাজ পেয়ে গেলে ইমিডিয়েটলি আমরা ভিসা অ্যাপ্লিকেশন করে দিই। অ্যান্ড ভিসা অ্যাপ্লিকেশনের সময় খুবই কেয়ারফুলি কয়েকটা স্টেপস হ্যান্ডেল করতে হয়, সেগুলোর বিষয়ে আমরা গাইডলাইন দিই। অ্যান্ড দেন হচ্ছে আপনার ভিসার জন্য ওয়েট করতে হয়। সামটাইমস ইউকেবিএ ইন্টারভিউ নেয়। সাকিব ওয়াজ ভেরি লাকি, কারণ ওনার ইউকেবিএ থেকে কোনো ইন্টারভিউ হয় নাই, কারণ উনি সঠিক সময় অ্যাপ্লিকেশনটা করেছিল, তখন এম্বাসিতে প্রেশার কম ছিল, সো তখন ইন্টারভিউ হয়নি। বাট ম্যাক্সিমাম স্টুডেন্টের এখন ইন্টারভিউ হচ্ছে, যেহেতু বাংলাদেশে একটা চেঞ্জেস আসছে, পলিটিক্যাল চেঞ্জেস, তো এখন অনেক স্টুডেন্টদের ইন্টারভিউটা হচ্ছে। অ্যান্ড সেটার বিষয়ে আমাদের এক্সপার্ট টিম আছে যারা হচ্ছে ইন্টারভিউর বিষয়ে ফুল গাইডলাইন দিচ্ছে, কিভাবে কোন কোয়েশ্চেনের আনসার বলতে হবে, অ্যান্ড তারপর স্টুডেন্ট ভিসা হয়ে গেলে সে অ্যাপ্লাই করছে। সো দ্যাটস দ্য ওভারঅল প্রসিজার। I think well explained. এটা আমার মনে হয় সাকিব বলতে পারবে। What makes hassle-free education different from other agencies? আচ্ছা, অনেকগুলো তো কারণ আছে যেগুলো অলরেডি আমি বলে ফেলছি, যে আমি মানে একদম রুট লেভেল থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত সবগুলো এজেন্সিতেই খেয়াল করেছিলাম। আর সবগুলো এজেন্সিতে দেখা যায় যে কাউন্সিলারই সবসময় কথা বলে, একজন সিইওর সাথে কথা বলা হয়ে ওঠে না। কাউন্সিলর দেখা যায় অনেক সময় অনেক কোশ্চেনের প্রপার অ্যান্সার দিতে পারে না। আমিও ফার্স্টের দিকে কিছু পাই নাই, মানে দুই একটা পাই নাই, তখন আমি কিন্তু হাবিব ভাইয়ের সাথে আপু আমাকে কন্ট্যাক্ট করে দিয়েছিলেন যে যদি আমাদের তরফ থেকে কোনো ল্যাকিংস থাকে আপনি হাবিব ভাইয়ের সাথে কথা বলতে পারেন। তো মানে যদি কারো কোনো ল্যাকিংস থাকে সে একদম যেহেতু চেয়ারম্যানের সাথে কথা বলার সুযোগ থাকছে এইখানে, তাহলে বেটার একটা অ্যান্সার পাবে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে সেটা হ্যাসেল ফ্রি এডুকেশন হচ্ছে যথেষ্ট ইফোর্ট দিয়েছে আমার পিছনে। মানে আমি যখন অফিস আওয়ারের বাইরেও আমি নাফিজ আপুকে মানে প্রচুর জ্বালাইছি, আপু এটা করে দেন, আপু এটা হইলো না কেন, আপু এটা হলো না কেন, এবং উনি প্রত্যেকবারই খুব ঝাড়িটাড়ি দেয় নাই মাঝে মাঝে, এই তুমি এখন ফোন দিলা কেন? প্রত্যেকবারই, হ্যাঁ, ঝাড়ি আমাকে একবারও মারে নাই। মানে আমি মাঝে মাঝে মানে আমারই কিরকম লাগতো যে আসলে আপুকে এতবার ডিস্টার্ব করছি, আপু কি না কি মনে করে। আর অফিসে গেলে তো দেখি আপু মানে মাল্টিটাস্ক, এইটা করতেছে ওইটা করতেছে। তারপরেও ধরেন আমাকে যেইভাবে সময় দিয়েছে, এটা আসলে আমি খুব লাকি যে আপুর মাধ্যমে আমার কাজগুলো হয়েছে। আর তার উপরে আরেকটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে প্রিকাস ইন্টারভিউর যে ইন্টারভিউটা হয়, আল্লাহর রহমতে আমার ইউকেভিটা হয় নাই, হলে হয়তো আমি ওখানেও সাপোর্ট পেতাম। প্রিকাস ইন্টারভিউর আগে হ্যাসেল ফ্রি তো আমাকে মানে নাফিজা আপু আমাকে গাইড করেছিলেন। আপু তো আমাকে খুবই সুন্দরভাবে আমরা লাইভে থেকে কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা সাজাতাম দুজন মিলে একসাথে, এটা এরকম করলে ভালো হয়, এটা এরকম করলে ভালো হয়। এবং এই কথাটা আমি এর আগে একদিন শেয়ার করেছিলাম যে আমি একদিন আমাদের এখানে পুকুর আছে, তো পুকুরে মাটি কাটছিল, আমি পুকুরে গেছিলাম। তো আমার ইন্টারভিউ মনে 2-3 দিন আগে আব্বু একটু অসুস্থ ছিলেন, আমাকে যে দেখা লাগছিল যে পুকুরটা ঠিকভাবে কাটছে কিনা তারা, জাস্ট আমার বসে থাকা কাজ। আপু আমাকে ফোন দিছে দিয়ে বলতেছে আপনি কোথায়? আমি বললাম আপু আমি তো বাইরে, আমি যে এখানে এরকম কাজ করতেছি, আমি কাদায় নেমে আমার গা হাত পায়ে কাদা। আর বলতেছে আপনি ইয়েতে আসেন, লাইভে আসেন, এখনই প্র্যাকটিস সেশন করতে হবে। মানে আমি ওই রকম অবস্থায় ঘাসের মধ্যে বসে মোবাইলটা গাছের সাথে ঝুলাই রেখে আপুর সাথে আমি প্র্যাকটিস করেছি। এইরকম জায়গা থেকে যখন হ্যাসেল ফ্রি মানে একটা সাপোর্ট দেয় না, তখন আশা করি মানে প্রিকাস ইন্টারভিউ বা ইউকেভি ইন্টারভিউ আপনাকে আশা করি ইউকে আটকাতে পারবে না, মানে আমার এটা বিশ্বাস হয়েছে আর কি। আর তার উপরে আরেকটা কোশ্চেন, মানে আমার বাংলাদেশের টপ লেভেলের একটা এজেন্সি থেকে আমার আরেকটা ফ্রেন্ড কাজ করিয়েছে, ও এখনো ভিসা পাইনি, হয়তো পেয়ে যাবে। ওর সাথে আমার একটা কোশ্চেনের অ্যান্সারের ডিফারেন্স বলি। ওকে জিজ্ঞাসা করেছিল মানে একদম ইউকে কমন কোশ্চেন যে ওয়াই ইউকে, তখন সে বলেছিল কি যে ইউকের ডিস্টেন্স বাংলাদেশ থেকে হচ্ছে ইউকের ডিস্টেন্স একটু কাছে অন্যান্য কান্ট্রির থেকে, অস্ট্রেলিয়া বা আমেরিকার থেকে। আর ইউকের ওয়েদার হচ্ছে অন্যান্য কান্ট্রির থেকে ভালো, মানে আমেরিকায় প্রচুর ঠান্ডা বা কানাডাতে প্রচুর ঠান্ডা, ইউকেতে ঠান্ডা কম। এই কোশ্চেনটা শোনার মানে অ্যান্সারটা শোনার পরে আমার তখন মনে হয়েছে যে আমি তখন ডিফারেন্সটা বুঝতে পারছি যে হ্যাসেল ফ্রি এডুকেশন আর আমি দুজন মিলে কি অ্যান্সার তৈরি করছি, আর তাকে তার এজেন্সি কিরকম অ্যান্সার ক্রিয়েট করে দিছে। ওই রকম জায়গাতে ইউকেভি ইন্টারভিউয়ার কেন, আমি থাকলেও আমি তাকে ভিসা দিতাম না, মানে এরকম একটা অ্যান্সার শোনার পরে। আর নাফিজা আপু আর আমি দুজন মিলে যে অ্যান্সারগুলো ক্রিয়েট করেছি, আপু আমাকে যে অ্যান্সারগুলো ক্রিয়েট করে দিয়েছে, আমি সম্ভবত এই কোশ্চেনের অ্যান্সার প্রায় 6-7 মিনিট ধরে দিছি ওনাদেরকে। এই কারণে আমার ইন্টারভিউ কিন্তু প্রায় 31 কি 32 মিনিট হয়েছিল। মানে আমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার খুবই এলাবোরেট করে দিয়েছিলাম, যেহেতু আমার কাছে অ্যান্সার আছে, আমার কাছে প্রপার গাইডলাইন আছে। তো এই দিক থেকে অনেক হেল্প করেছে। ওভারঅল সবকিছু দিক থেকে আলহামদুলিল্লাহ আমি লাকি, আমি হ্যাসেল ফ্রিতে আসতে পেরেছিলাম সময় মতো। আদারওয়াইজ হয়তো আমার টাকা পয়সাও চলে যেত, নষ্ট হতে পারতো,
বা প্রপার একটা গাইডলাইন পেতাম না, বা অন্যান্য এজেন্সির কাছ থেকে হেল্প নিয়ে তারা যেরকম মানে একটা ইয়েতে মানে কি বলে এটাকে সমস্যার মধ্যে পড়ে গেছে বা ফ্রাস্ট্রেটেড ডিপ্রেসড, ওই রকম জায়গাতে আমি পড়ি নাই। সাকি এত তোমাকে সার্ভিস দিল, সার্ভিস ফি কেমন নিছে আমাদেরকে একটু মানে সত্যি সত্যি যেটা বলো, মানে কত টাকা দিতে হইছে এটা একটু মানে সবাইকে জাতির সামনে তুলে ধরো যে এত সুন্দর সার্ভিস দিচ্ছে ওরা। আলহামদুলিল্লাহ হ্যাসেল ফ্রি এডুকেশন আমার কাছ থেকে কোনো সার্ভিস চার্জ নেয়নি, একদম পুরোটাই ফ্রি ছিল। আমি সম্ভবত শুনেছিলাম অন্য একজন স্টুডেন্টের কাছ থেকে কিছু কিছু মনে হয় স্টুডেন্টের ফাইল ওপেনিং চার্জ 5,000 নেওয়া হয় কিনা এরকম কিছু একটা, যেটা আবার হচ্ছে তারা যখন ভিসা হয়ে যায় বা কাজ যখন শেষ করে ফেলে তখন এটা রিটার্ন করে দেওয়া হয়, এরকম কিছু আমি একটা শুনেছিলাম। বাট আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ কোনো টাকা পয়সা নেওয়াও হয় নাই এবং টোটালটাই আমি ফ্রি পেয়েছি। আচ্ছা, পেমেন্ট স্ট্রাকচারটা বা হিডেন কস্ট বা অ্যাপ্লিকেশন ফিটা নিয়ে মানে নাফিস একটু বলো, মানে তোমাদের পেমেন্ট স্ট্রাকচারটা কি, বা হিডেন কস্ট আছে নাকি ফাইল ওপেনিং বা অ্যাপ্লিকেশন ফিটাও দিতেই হবে না? এটা তো আপনাদের পকেটে যাচ্ছে না, এটা অন্যদের ডাইরেক্টলি ইউনিভার্সিটি যাচ্ছে। পেতে যা করা ছিল সব আমি নিজের কাছ থেকে পে করেছিলাম, কোনো কিছু আমি হ্যাসেল ফ্রির সাথে লেনদেন হয়নি, তারা আমাকে রাস্তা দেখাই দিচ্ছে, রাস্তাতে গেছি আমি নিজের থেকেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কোনো হিডেন কস্ট ছিল না। ফাইল ওপেনিং কস্ট নিছে? ফাইল ওপেনিং কস্ট কোনো কিছু নেওয়া হয়নি। আচ্ছা, আমি একটু এই জায়গায় একটু সরি টু ইন্টারাপ্ট, আরেকটু কথা বলতে চাই। সেটা হলো খুব সম্ভবত 2023 এরকম একটা সময় আমরা প্রায় 200 অফার লেটার নিয়ে আসি। আনার পরে স্টুডেন্টরা আমাদেরকে ব্লক করে দিতে শুরু করলো। হ্যাঁ, যখন এই টিউশন ফি দেওয়ার সময় আসলো তখন আমি নাফিজাকে বললাম যে নাফিজা, আপনারা যখন ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করেছেন তাদের সাথে কথা বলছেন না? বলে ভাইয়া খুবই এক্সাইটেড, তারা যেতে চায়, বলতেছে আমাদের ফাইন্যান্স রেডি, সবকিছু রেডি, উই মেড দ্য অ্যাপ্লিকেশন, নাও দে ডোন্ট আনসার দ্য ফোন অ্যান্ড মোস্ট অফ দেম দে আর ব্লকিং আস। আমি বললাম যে এটা তো হইতে পারে না, কারণ এই জায়গায় টাইম, মানি, রিসোর্সেস সবকিছু আপনারা ইনভেস্ট করেছেন এবং অ্যাট দ্য এন্ড ইউনিভার্সিটি যদি আপনাকে 200 অফার লেটার দেয়, আপনি যদি দেখেন যে 70 স্টুডেন্টস 80 স্টুডেন্টস তারা ডিপোজিট করতেছে, সো ইউ আর বাউন্ড টু আনসার টু দ্য ইউনিভার্সিটি অ্যাজ ওয়েল, এন্ড এটা আপনার রেপুটেশনও হিট করে। এই তখন আমি বললাম যে নাফিজাও, সো হোয়াট শুড ইউ ডু? তারপর আমরা ডিসাইড করছি যে যখন এরকম টাইম ওয়েস্টাররা আসেন আমাদের কাছে, যেমন সাকিবের বেলায় ডিফারেন্ট জিনিস, তার ফাইল সবকিছু ঠিক ছিল, সবকিছু রেডি, 100% কমিটেড, অ্যান্ড উই ফিল দ্যাট ওকে, সো উই ডোন্ট হ্যাভ টু আস্ক ফর দিস। বাট যখনই আমরা দেখি যে এইরকম স্টুডেন্ট তারা কনফিউজড, শিওর না, তখন আমরা তাদেরকে বলি যে ভাই আপনাকে রিফান্ডেবল 5,000 টাকা আমাদের কাছে রাখতে হবে। যদি আপনি টাকা না থাকে কোনো সমস্যা নেই, এই মুহূর্তে আপনি কোনো একটা আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্টস আমাদের কাছে রেখে যেতে পারেন, যাতে আপনারা আমাদের অফার লেটার নিয়ে আসার পর আমাদেরকে আনসার করেন আমাদের ফোনটা। এতটুকু কমিটমেন্ট আপনাকে দিতে হবে। তখন এটা আমাদের জন্য খুব ভালো কাজ করছে। এরপর থেকে যারা টাইম ওয়েস্টার তারা এই কথা বলার পরে সাথে সাথেই তারা চলে যেত, আমাদের টাইম অনেক সেভ হতো। আপনাদের একটা স্ট্র্যাটেজি, আপনাদের যে অনেক লোক আছে আইসা ফালতু সময় নষ্ট করে আলাপ করে এগুলো, বাট এটা আমি তো নিজে দেখছি দে আর ভেরি কমিটেড ওনারা যারা আছে। এবং এটা আমরা তাদের সাথে আমাদের যে কমিটমেন্ট সেটা হলো যখনই আপনি ইউনিভার্সিটিতে ডিপোজিট করবেন তারপর সাথে সাথে আমাদের কাছ থেকে টাকা অথবা ডকুমেন্ট যা কিছুই বলেন সবকিছু নিয়ে যান, ভিসা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে না। এইটাতে আমরা যেটা সবচেয়ে মজার ব্যাপার পেয়েছি সেটা হলো কমিটেড স্টুডেন্ট পেয়েছি, টাইম ওয়েস্টারদেরকে বিতাড়িত করতে পেরেছি, আর আমাদের কনভার্সন রেট এইটা মানে আগের তুলনায় অনেক বেশি ভালো হয়েছে। এই সো এখন যেটা কেউ ভিসা টিসা পেয়ে বলছে না ভাইয়া 500 টাকা লাগবে না, এটা বলে, অনেকে বলে, তারপর বলি যে না এই টাকা আমরা রাখতে পারতেছি না, সো আপনি আসেন। এবং নাফিজ আমাকে বলছে যে ভাইয়া তারা তো মিষ্টি আমাদেরকে উল্টা খাওয়াইতেছে। আমি বলি যে না, আমাদের পক্ষ থেকেই তাদেরকে মিষ্টি খাওয়ান। এই ল্যাপটপ, আপনারা ল্যাপটপ দেন নাকি আবার? জি জি, যেমন সাকিব সে আমাদের মাধ্যমে আসছে, তার যে ইংলিশ যে টেস্ট ফি সেটা আমরা তাকে দিব, নাম্বার 1। নাম্বার 2 জি ওনারা যে ইনভেস্টমেন্ট আপনাদের, এটা আমি জাস্ট ক্লিয়ার করি যে 5,000 টাকা আপনার থেকে নিচ্ছে, এটা জাস্ট নট যে ওনাদের পকেট ভরার জন্য না। দেখেন ওনারা আপনার যখন ভিসা হয়ে যাচ্ছে ওরা কি করতেছে, আপনাকে ল্যাপটপ দিতেছে, আইএলটিএস এর ফি দিতেছে। আইএলটিএস এর ফি কত? 15-20,000 টাকা এরকম না? 15,000 টাকা, 22 বা 23, 22,000। আচ্ছা, আমাদের সময় 22,000 টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছে, আবার ল্যাপটপ দিচ্ছে, আর একটা হয়তো আরো 30-40,000। তো আলটিমেটলি আপনার পিছনে ওনাদের 50,000 টাকা
আপনার ভিসা হলেও খুশিতে হ্যাসেল ফ্রি আপনাদেরকে আরো আনুমানিক 50,000 টাকা দিচ্ছে নাকি? এটার একটা রিজন আছে, সেটা হলো আমি একটু হাবিব ভাই, লাস্ট টাইম আপনি যখন আমাদের লন্ডন অফিস ভিজিট করছেন, এটা আমি শেয়ার করেছিলাম যে আমরা চাই এই জায়গায় একটা কমিউনিটি বিল্ড আপ করতে, হ্যাসেল ফ্রি এডুকেশন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে নিয়ে। আমি চাই যে এই জায়গা থেকে অনেক স্টুডেন্ট তারা সেটেলমেন্ট হোক, এবং আমি চাই তাদেরকে নিয়ে বড় একটা পার্টি দিতে। হ্যাঁ, এইটা কি হয়তো ইনিশিয়ালি যেমন সাকিব আসতেছে, প্রাইমারি সে চ্যালেঞ্জ ফেস করবে, হ্যাসেল ফ্রিকে 2টা গালি দেবে, আমাকে 2টা গালি দেবে, বলতেছি না সাকিবে দিবে যারা আসতেছে ইন্টারন্যাশনাল, বাট একটা পর্যায়ে এসে সামহাও ওই জায়গায় সার্ভাইভ করবে, থ্রাইভ করবে, সেটেল হবে। আমি যেটা চাই সেটা হলো মি অ্যান্ড মাই টিম হ্যাসেল ফ্রি এডুকেশন, এইটা তার যে স্টোরি, এই স্টোরিতে একটা জায়গা আমরা দখল করতে চাই। সেটা হলো সে হয়তো গালি দিয়েও বলবে যে না, তারা একটা আমাদেরকে সার্ভিস দিছে যার কারণে আমরা এই অবস্থানে আছি, আজকে এই জায়গায় আসতে পেরেছি উইদাউট হ্যাসেল। এই আচ্ছা, শিরিন সুলতান একটা কোশ্চেন করেছে, আসসালামু আলাইকুম, আমি কি লন্ডনে যোগাযোগ করতে পারবো স্টুডেন্ট ভিসার ব্যাপারে? আমি আমার ছেলেকে আনতে চাইছি বাংলাদেশ থেকে, আমি অক্সফোর্ডে থাকি। শিরিন সুলতান আপু, আপনি অবশ্যই পারবেন। আমাদের হ্যাসেল ফ্রি এডুকেশনের পেজে গেলে ওই জায়গায় একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এটা আমার পার্সোনাল নাম্বার, এটা আমি ডিল করি, অন্য কেউ না। আপনি সেই জায়গায় আমাকে একটা মেসেজ দেন যে আপনাদের লাইভ দেখেছি, আমি আপনার সাথে কথা বলতে চাই, অথবা এই লাইভ শেষে আমি যখন ড্রাইভ করতে থাকবো আপনি কল দিতে পারেন, আমি আপনার সাথে কথা বলবো। স্পাউস তো হয় না। শাহিনুর, আপনি সম্ভবত বুঝাতে চাচ্ছেন যে স্পাউস নিয়ে ইউকেতে আসা যায় না। আপনি 50% রাইট, 50% রং। যদি আপনি টপ মাস্টার্স কোর্সে আসেন অথবা ব্যাচেলর কোর্সে আসেন, তাহলে আপনি স্পাউস নিয়ে আসতে পারবেন না। বাট আপনি যদি রিসার্চ মাস্টার্স অথবা ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা যদি পিএইচডি কোর্সে আসেন, সেই ক্ষেত্রে আপনি স্পাউস নিয়ে আসতে পারবেন। আচ্ছা, সাপোর্ট আফটার অ্যারাইভাল, ডু ইউ হেল্প দেন টু? মানে এগুলো তো বলছেন আপনারা অ্যাকোমোডেশন আপনারা সাপোর্ট করেন। আপনি কবে আসতেছেন? আমাদের ফ্লাইট 11 তারিখে, ইনশাআল্লাহ 12 তারিখে আসবো ইনশাআল্লাহ। 11 তারিখে আসতেছেন, 12 তারিখে আপনাকে কেউ এয়ারপোর্ট থেকে পিক আপ করবে? না, এখন পর্যন্ত তো আমি কাউকে পাইনি। আচ্ছা, 12 তারিখে আমাদের একজন আসতেছে, তাই না? জি, 11 তারিখ 12 তারিখ খুব সম্ভবত আমি আপনাকে কনফার্ম করব। সম্ভবত আপনার কি এয়ারপোর্ট, হিথ্রো না গেটউইক? সরি, হিথ্রো। জি, হিথ্রোতে। 11 তারিখে আমি অ্যাভেলেবেল আছি, আমি সম্ভবত আপনার সাথে দেখা হচ্ছে এয়ারপোর্টে। 12 তারিখে আসবো, মানে আমার বাংলা। আচ্ছা, 12 তারিখে আসবেন। আচ্ছা, 12 তারিখে আমার পিটারবরোতে একটা ট্রেনিং আছে, 12, 13, 14, 15। আমি যেটা বলবো, নাফিসের সাথে অলরেডি আমার কথা হয়েছে আপনার ব্যাপারে। আমার এক ফ্রেন্ড আছে রাশেদ, সে আপনাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করবে। আপনি এখনো মনে হয় জানেন না এই কথা? না, জানি না। না, জানেন না। নাফিজ আমাকে অলরেডি বলছে যে ভাই আপনি তো রিমাইন্ড করতে বলছেন 12 তারিখ ঠিক আছে কিনা। আমি বললাম যে নাফিজা, ফাইনালি চেক করতে দেখতেছি আমার একটা ইয়ে আছে, ট্রেনিং আছে, এটা স্পিকিং এর উপরে। সম্ভবত 5,000 পাউন্ড আমি এটার ইনভেস্টমেন্ট, 5 দিনের ট্রেনিং। হাউএভার আমার যে ফ্রেন্ড আছে রাশেদ খান মিলন, সে আপনাকে এয়ারপোর্ট থেকে অলরেডি তার সাথে কথা হয়েছে। নাফিজাকে আমি এখন পর্যন্ত জানাই দিতে পারি না, আমি বলছি যে কনফার্ম করবো। অ্যাকোমোডেশন, পার্ট টাইম জব, ব্যাংকিং, এগুলো এই জিনিসগুলো কিভাবে আপনারা হেল্প করেন? আচ্ছা, অ্যাকোমোডেশনের ব্যাপারে আমরা ট্রাই করেছি, এবং আমি আমাদের লন্ডন অফিসের সম্ভবত একজনের নাম্বারও রেফার করেছিলাম, তার বাসায় সিট ছিল। বাট হাউএভার সাকিব ইজ ভেরি স্মার্ট গাই, সে খুব ভালো অ্যাকোমোডেশন নিজেই থেকে ম্যানেজ করে ফেলছে। এই পার্ট টাইমের জবের ব্যাপারে আমরা গাইডলাইন দিয়ে থাকি। আর আমাদের যখন বিভিন্ন অফিসে ভ্যাকান্সি থাকে, আমাদের যে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই জায়গায় আমরা প্রথমে অ্যানাউন্স করি। যেমন কিছুদিন আগে আমাদের সাথে জয়েন করেছে হলো পাকিস্তানি স্টুডেন্ট, কি যেন নাম নাফিজা? সাদাফ। সে বার্মিংহামে থাকতো এবং আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ ছিল, এবং সে আমাদেরকে বলছে, এবং সে এখন ম্যানচেস্টার অফিসে ফুল টাইম জব করতেছে। তারপরে ম্যানচেস্টার অফিসে আমাদের আরেকজন আছেন হলো, আমি মনে হয় বুড়ো হয়ে যেতেছি, বয়স অনেক হয়েছে, রাফায়। সো রাফায় আমাদের স্টুডেন্ট ছিলেন। লিস্ট অফিসার সাইফুর, সিলেটের স্টুডেন্ট, সে ডে 1 থেকে আমাদের বার্মিংহাম অফিসে ছিল, তাকে আমরা মুভ করে লিস্ট অফিসে নিয়ে আসছি।
এই তো আমরা সবসময় আমরা ট্রাই করি যে আমাদের কোনো ভ্যাকেন্সি আসলে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে আগে রিক্রুট করতে। তারপর লন্ডন অফিস আছে প্রাবজোত ইন্ডিয়া থেকে, ডে 1 থেকে আমাদের সাথে কাজ করতেছে, এখনো কাজ করতেছে প্রায় অলমোস্ট 1.5 years। এই তো তারপরও আমাদের কিছু এক্সকিউজ মি আমার কিছু নেটওয়ার্ক আছে যেই জায়গায় আমি নক করি যে কোনো ভ্যাকেন্সি থাকলে, ভালো কোনো ক্যান্ডিডেট থাকলে আমি রেফার করি, এইভাবে হেল্প করি। ব্যাংকিং এর ক্ষেত্রে যেটা সেটা হলো ওপেনিং অ্যাকাউন্টস অ্যান্ড ম্যানেজিং ফাইন্যান্সেস। আচ্ছা, আমার মনে হয় যে এইটা দ্বারা বাংলাদেশের ব্যাংক ওপেনিং এইগুলা জি এগুলার আমরা সাপোর্ট দিয়ে থাকি। আমাদের বেশ কয়েকটা ব্যাংক এবং ব্যাংক ম্যানেজার আছে, তারা সুন্দরভাবে স্টুডেন্টদেরকে সার্ভিস দিয়ে থাকে, আমরা তাদেরকে ট্যাগ করে দিই। মজার ব্যাপার হলো হাবিব ভাই, আমাদের অনেক ব্যাংক ম্যানেজার আছে আমাদেরকে নক করে বলে যে ভাইয়া আপনার স্টুডেন্ট রেফার করেন, আমরা আপনাদেরকে টাকা অফার করি, এবং 1000, 2000 বা 5000 এরকম বলে। তো মজার ব্যাপার হলো নাফিজা আমার কাছে বলছে ভাইয়া তারা তো জোর করে টাকা দিতে চায়। তখন আমি বলছি যে তাদেরকে বলেন যে আমার স্টুডেন্ট গেলে তার সাথে যাতে সুন্দর ব্যবহার করে, তাকে যাতে কফি বানায় খাওয়ায়, এবং সার্ভিসটা যাতে ঠিক মতো দেয়। বাংলাদেশে জি জি বাংলাদেশে এইটা হলে আমরা খুবই খুশি। তাদের কাছ থেকে টাকা পয়সা নিতে হবে না। আর এই ক্ষেত্রে আমি জানি না সাকিব, আর এগুলো ওপেনলিও ডিসকাস করা ঠিক না ফর সাম লিগ্যাল রুলস অ্যান্ড রেগুলেশন, হাউএভার উই সাপোর্ট। আর এই ক্ষেত্রে যদি আপনার ব্যাংকিং এর ব্যাপারে যেটা, সেটা হলো আপনার যখন ইউকেতে আসবেন, আসার পরে আপনার যখন বাসা ঠিক হয়ে যাবে, একটা প্রুফ অফ অ্যাড্রেস লাগে। অনেক ব্যাংকে এটাও চায় না, আপনি অনলাইন ব্যাংক ওপেনিং করতে পারেন। তাদেরকে যখন অনলাইন রেজিস্টার করবেন, আপনার বাসায় একটা চিঠি বেরোবে, এই চিঠিটাই আপনার প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে কাজ করবে, এবং এইটা দিয়ে আপনি NHS এ আপনি রেজিস্টার করতে পারবেন বা অন্য জায়গায়। আর যাদের এইগুলো নাই, তারা ইউনিভার্সিটি থেকে একটা লেটার দেয়, সেটা দিয়েও আপনি ব্যাংক ওপেন করতে পারবেন। স্টাডি গ্যাপ 10 বছর বাইরের কান্ট্রিতে অনার্স পড়তে পারবো? আচ্ছা, ইউকের ব্যাপারে এইটা আমি বলবো এটা চ্যালেঞ্জিং হয় না এরকম না, চান্সেস খুবই কম। বাট অন্য কান্ট্রি আমরা কাজ করে থাকি, যেমন ফিনল্যান্ডে আপনি পারবেন 10 years গ্যাপ থাকলে কোনো সমস্যা নেই, আইএলটিএস 6 বা 6.5 থাকতে হয়। বাট মাস্টার্সের বেলায় যদি ব্যাচেলরের পর 10 বছর না 15 বছর হয়, তাহলে কোনো সমস্যা নেই। চট্টগ্রামে তো অফিস নাই আপনাদের, না? আমরা চট্টগ্রামে বেশ কিছুদিন আগে চিটং ইউনিভার্সিটি এবং চিটং শহরে সেমিনার করে আসছি। স্টিল উই আর কনসিডারিং টু এক্সটেন্ড আওয়ার ব্রাঞ্চেস ইন চিটাগং। হোপফুলি আপনারা খুব শীঘ্রই শুনবেন। বাট এখনো যদি আপনি কাজ করতে চান, আপনাকে আসতে হবে না। যেমন সাকিব দিনাজপুর থেকে কাজ করেছে, হ্যাঁ, সো আপনি চিটং থেকে আপনাদের সাথে কাজ করতে পারেন। যেটা হলো এখনো দিনাজপুরেই? জি, আমি দিনাজপুরে আছি। বাংলাদেশে এখন সবাই ঢাকা অফিস, মানে অফিসও লাগে না, আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে সার্ভিসে নিতে পারবেন। জি, এখন একটা সবচেয়ে বড় নিউজ যেটা নাফিজা দিবে, সেটা হলো আপনার যারা টিউশন ফি নিয়ে খুবই স্ট্রাগল করতেছে, বেশ কিছু সিলেক্টেড ইউনিভার্সিটি আছে। নাফিজা একটু যদি বলেন লোনের ব্যাপারটা, কিভাবে আমরা ফার্দার হেল্প করতে পারি? আচ্ছা, লোনটা হচ্ছে ভাইয়া ইউকেতে একটা সিস্টেমে হয়, সেটা হচ্ছে আপনার ইউকে ইউনিভার্সিটির সিস্টেম হচ্ছে প্রথমে আপনাকে মিনিমাম কাস্ট ডিপোজিট দিতে হবে। হ্যাঁ, এই কাস্ট ডিপোজিট দিয়ে আপনাকে ভিসা কনফার্ম করতে হবে। কিছু ইউনিভার্সিটি 50% নিচ্ছে, কিছু ইউনিভার্সিটি খুবই মিনিমাম একটা অ্যামাউন্ট 3000-4000 পাউন্ড নেয়। তো এটা দিয়ে ভিসা কনফার্ম হয়ে গেলে তারপর সে বাকিটা যাওয়ার পরে ইনস্টলমেন্টে দিতে পারবে। সো ইউকেতে লোনটা যেভাবে চলে সেটা হচ্ছে আপনার ভিসা যখন কনফার্ম হয়ে যায়, বাকি যে রেস্ট অফ দ্য টিউশন ফি আছে সেটার উপর আপনারা কিন্তু লোন নিতে পারছেন। অ্যান্ড এটার জন্য ইউনিভার্সিটি হেল্প করে। অ্যান্ড সব ইউনিভার্সিটি না, কিছু স্পেসিফিক লিস্টেড ইউনিভার্সিটি আছে যারা লোনটা প্রোভাইড করে। তো অনেক সময় আছে স্টুডেন্টরা আমাদেরকে বলে যে আপু আমি 10 লাখ টাকা পর্যন্ত অ্যাফোর্ড করতে পারবো, এটা আমার বাজেট, আমাকে ইউকেতে কিভাবে প্রসেসিং করে দিবেন। সো তাদের জন্য এটা বেস্ট হতে পারে। মাত্র 3000 বা 4000 পাউন্ড ক্যাশ ডিপোজিট করে সে ভিসা কনফার্ম করবে, অ্যান্ড রেস্ট অফ দ্য টিউশন ফি সে লোন করে নিতে পারবে, এবং এই লোনটা পে করার জন্য সে 5 থেকে 7 বছর সময় পাবে। সো এটা হচ্ছে লোনের সিস্টেম। আই লাইক দিস আইডিয়া। এটা ব্যাংকের একটা ইয়ে থাকে, রিস্ক অ্যাসেসমেন্ট। যেমন আপনি একটা বাড়ি করতে চান, ওরা বলে ফার্স্ট ফ্লোর আপনি করেন, তারপরে বাকি 5 তলা আমি করে দিই লোন দিয়ে। মানে স্টুডেন্ট লোনটা তো আসলে মানে ওরা তো পাবেই, সে যদি ইউরোপে যাচ্ছে তার টাকা সমস্যা হবে না, তারা ধরেই নেয়। বাট এটা কি কোনো ইয়া লাগে না? ডিপোজিট কত লাগে বললেন? একটা ক্যাশ ডিপোজিট, লোনের কোনো ডিপোজিট, কোনো প্রকার গ্যারান্টির কিছু লাগে না।
জাস্ট ভিসা পে। কিন্তু কেউ যদি না দেয়, ফর এক্সাম্পল, ওই পলিসি আছে ওদের? না, এটা আপনার সিস্টেম থাকে যে আপনাকে দিতেই হবে, বাট ইনস্টলমেন্টটা হচ্ছে আপনার কোর্স কমপ্লিট হওয়ার পরে শুরু হবে। কোর্স কমপ্লিট মানে কোর্স স্টাডি চলাকালীন সময় কিন্তু এটা দিতে হবে না। এটা খুবই ভালো একটা চাকরি পেলে। আচ্ছা হাবিব ভাই, আর কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে যদি না থাকে তাহলে আমি একটা ক্যান ইউ সুইচ কোর্স ইউনিভার্সিটিজ লেটার, মানে কেউ যদি ওইখানে যাওয়ার পরে মনে করলো যে সাবজেক্টে গেল ওইটা তার ভালো লাগতেছে না বা পারতেছে না, এটা কি হয়? থ্যাংক ইউ। এটার ব্যাপারটা হলো কি, আগে এটা সম্ভব ছিল যে সে ওই কোর্স বাদ দিয়ে অন্য কোর্সে সুইচ করতে পারতো বা অন্য ইউনিভার্সিটি সুইচ করতে পারতো। এখন যেটা সিস্টেম সেটা হলো আপনি যেই কোর্সে আসবেন, যে ইউনিভার্সিটিতে আসবেন, ইউনিভার্সিটি হলো আপনার স্পন্সর। যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে বাংলাদেশে ব্যাক করে তারপরে নতুন করে অ্যাপ্লাই করে তারপর নতুন স্পন্সরের মাধ্যমে অর্থাৎ নতুন ইউনিভার্সিটি সিলেক্ট করে তারপরে আসতে হবে। বাট আপনি যদি আপনার কোর্সটা শেষ করার পর যদি আপনি পিএসডব্লিউ তে যান, তারপরে যদি আপনি অন্য ইউনিভার্সিটিতে পিএইচডি অথবা ডিবি অথবা রিসার্চ মাস্টার্স অ্যাপ্লাই করতে চান, সেটা আপনি করতে পারবেন। অর্থাৎ শর্ত হলো আপনি যেই কোর্সে আসছেন সেই কোর্সটা শেষ করতেই হবে। রাকিবুল হাসান বলছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ নিয়ে অনার্স ও মাস্টার্স শেষ করেছি, স্পাউস সহ ইউকে বা অস্ট্রেলিয়া যেতে চাই, রিসার্চ বেস মাস্টার্স প্রোগ্রামে বাজেট প্রিপারেশন কত হতে পারবে? ওকে রাকিব, থ্যাংক ইউ। আপনার ইউনিভার্সিটি না সেটা? জি, আপনি যদি হলে থেকে দেখেন, আমি 240 নম্বর রুমে ছিলাম সোরারদি হলে, প্রথমে 140 তারপরে 240। নাফিজা, এটার আনসারটা আপনি একটু যদি শর্ট করে দিতে চান, যে বাজেট প্রিপারেশন কতটুকু, টিউশন ফি কতটুকু, ডিপোজিট কতটুকু, আমাদের যে রিসেন্ট যে রিসার্চ মাস্টার্স প্রোগ্রামে ভিসা হয়েছে এক্স্যাক্টলি তারটা বলেন। আমাদের লাস্ট ইনটেকে আমাদের ভিসা হয়েছে একজন আপু, যিনি হচ্ছে রিসার্চ মাস্টার্সে গিয়েছে, উনি নারায়ণগঞ্জের, ওনার নাম ছিল রেশমা খাতুন। তো উনি ওনার ডিপেন্ডেন্ট সহ রিসার্চ মাস্টার্সে গিয়েছে, অ্যান্ড খুবই কম ডিপোজিটে, মাত্র 4000 পাউন্ড, যেটা বাংলাদেশি টাকায় হয়তো 6.5 লাখ টাকা, এইটা ডিপোজিট করে উনি এবং ওনার হাজবেন্ড দুইজন ভিসা পেয়েছে। তাছাড়া অ্যাডিশনাল কিছু কস্ট আছে, যেমন হেলথ ইন্স্যুরেন্স, ভিসা ফি, ওগুলো তো লাগে, কিন্তু ইউনিভার্সিটিতে মাত্র 6.5 লাখ টাকা তাদেরকে দিতে হয়েছে, অ্যান্ড দুইজনই ভিসা পেয়েছে। নাফিজা, এই রেশমা খাতুনই কি যাকে আমরা 2বার করে ল্যাপটপ পাঠাইছি? জি ভাইয়া, জি, উনি 2বার করে ল্যাপটপ। নাফিসা কি বলে তাহলে, ডাটা সেন্টার সব ডাটা সরাসরি বলে দেয় এটা এটা এটা। জি না, এই জন্য আমি খুবই অ্যাপ্রিশিয়েট করি, কারণ আমি আমার মনে থাকে না, নাফিস একদম নাম ধাম রেশমা খাতুন সবই মনে আছে। না, কারণ হলো সে তো, আমি তো বললাম, সে হলো মেইন পারসন, যা প্রাইমারি কন্ট্রাক্ট। হ্যাঁ, হয়তো এই যে পুরো জার্নিটা হয়তো নাফিজের সাথে সে কমপক্ষে 20-25 বার কথা বলছে, টেক্সট আদান প্রদান করছে। যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো, রেশমা খাতুনকে আমরা প্রথম একটা ল্যাপটপ পাঠাই, সেটা হলো লস্ট হয়ে যায়। আর আমাদের যেই আমার কলিগ পাঠাইছে সে হলো ক্যাশ পাঠাইছে, মানে পোস্ট অফিসে ক্যাশ পে করছে, এটা তার রিসিপ্টটাও পরে হারাই ফেলছে। পরে ওইটা আমরা ক্লেম করতে পারি না, পরে বললাম যে ওকে সেন্ড অ্যানাদার ওয়ান, এই পরেরটা সে পাইছে ঠিকঠাক মতো। এই সো আচ্ছা, আমার আর এক কলিগ দ্বিতীয়বারই বলতেছে যে ইউ ক্যান অ্যাপ্লাই ইফ ইউ হ্যাভ 5.5 in all band, you can apply with MOI, please feel free to inbox me. Okay, so এটা তার নাম্বার। আচ্ছা, একজনে কমেন্ট করেছিল যে 5.5 পেজি, তখন দ্বিতীয়টা মনে আপনার এমপ্লয়ি না? জি জি, সে আমার কলিগ ঢাকা অফিস থেকে। আচ্ছা হাবিব, আমি একটু অ্যাড করতে চাই, অনেক স্টুডেন্টের কোশ্চেন থাকে যে ভাইয়া ইউকে তে আসতে চাচ্ছি, কি স্কিল নিয়ে আসবো, কি প্রিপারেশন নিয়ে আসবে, এরকম একটা কোশ্চেন থাকে। তো এটার আনসার হলো, আমি সবসময় তাদেরকে রিকমেন্ড করি যে আপনি ড্রাইভিং লাইসেন্সটা করে নিয়ে আসেন, ইন্টারন্যাশনাল লাইসেন্স যেটা বলে। আপনার যদি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকে, তারপরে আপনি ইন্টারন্যাশনাল লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটা কি হয়, যেমন নিয়মলের সাথে হাবিব ভাই কথা বলছেন, আমি কিন্তু 5 বার ড্রাইভিং পাস করেছি, আর এখন ড্রাইভিং এর পার লেসন, অর্থাৎ 1 ঘন্টা কেউ যদি লেসন নেয় 35 পাউন্ড দিতে হয়। এখন এটা বাংলাদেশি টাকায়, যদি বাংলাদেশে 35 পাউন্ড একটা লেসনের টাকা দিয়ে অনেকে ড্রাইভিং 500 করে ফেলে, কিন্তু এই জায়গায় খুবই এক্সপেন্সিভ। আপনাকে কমপক্ষে 50টার মতো লেসন নিতে হয় যদি আপনি ম্যানুয়াল চালান। হয়তো অটোমেটিক হইলে আরেকটু কম, হয়তো 35-40 লেসন্স হয়ে যায়। আমার অনেক বেশি লেগেছে, 5 বারে পাস করা। হ্যাঁ, খুবই ট্যালেন্টেড এই কারণে। এই সো আপনার লাইসেন্সটা নিয়ে আসলে যেটা হবে সেটা হলো আপনি সেভ করলেন, কারণ এই দেশে আপনি যদি এখন যদি আপনার 50টা লাইসেন্স যদি 35 পাউন্ড করে, তার মানে আপনি অলরেডি প্রায় 2-2.5 লাখ টাকার মতো সেভ করতেছেন।
সেকেন্ড জিনিস হলো জাস্ট আপনাকে এই জায়গায় ওই লাইসেন্স নিয়ে আসার পর ইন্স্যুরেন্স করার পরেই আপনি এই জায়গায় ড্রাইভ করতে পারবেন। 3 থেকে 6 মাস ড্রাইভ করার পর যখন সবকিছু বুঝে টুঝে যান তখন আপনি এইটাকে কনভার্ট করে ইউকে লাইসেন্স করে ফেলেন। আপনার হাতে যখন লাইসেন্স থাকে আপনি ডে 1 থেকেই আপনার কাজ উন্মুক্ত। কারণ বাংলাদেশে যেটা এখন এক্সাম্পল দিতে সহজ, যে পাঠাও আছে, উবার আছে, এরকম। তো এই জায়গায় আপনি হয়তো ট্যাক্সি লাইসেন্স পাবেন না, বাট অ্যাজ এ ফুড ডেলিভারি ড্রাইভার আপনি পপুলার স্টুডেন্টদের জন্য আসলে। অনেকেই বলে যে ভাইয়া এইটাই কেন আপনি ফোকাস করতেছেন, অনেকেই বলে যে আমি একটু বেশি বেশি কাজ করতেছি। আমি রিকমেন্ড করি না আপনি 20 ঘন্টার বেশি কাজ করেন, বাট ডেলিভারি যে করে তার তো কোনো ঘন্টা নাই। সে ঘন্টা, তার ঘন্টা হিসাব করে হলো রেস্টুরেন্টের মালিক, আর সে নিজে কয় ঘন্টা কাজ করলো ক্যাশ পেমেন্ট করে তারা যায় গিয়ে। এই বাট অ্যাগেন আই রিকমেন্ড দ্যাট আপনি 20 ঘন্টার বেশি কাজ না করাই বেটার। এইটা হলো ব্যাপার। আর থার্ড জিনিস যেটা হলো, যদি আপনি অন্য কোনো আপনি করতে চান স্কিল, আমি জানি না জার্মানিতে কিরকম হবে ভাই, বাট এই জায়গায় বারবার শপের একটা বিশাল ডিমান্ড থাকে। আপনি সেলফ এমপ্লয়েড হয়ে কাজ করতে পারেন, অর্থাৎ ছোট একটা কর্নার শপে নিয়ে যদি আপনি চুল কাটা জানেন কিভাবে কি করতে হয়, আর এখন তো আরো সহজ, মেশিন দিয়ে কাজ করে ফেলে। হ্যাঁ, আমার যে বারবার, সে হয়তো আমার চুল কাটে হলো আপনার হয়তো 5 to 6 মিনিটস, হ্যাঁ, সে বিল করে আমাকে হয়তো 15-17 পাউন্ড। এই তো তার 10-5 মিনিট অনেক দামি এখানে চুল কাটা, লাইফ স্কিলস এগুলা। এটা আমাদের জন্য খরচ বেঁচে গেছে। এইটা আপনাকে খুব কাজ দিবে। তবে আমি সবচেয়ে বেশি রিকমেন্ড করি ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ, দ্রুত শিখে ফেলেন ড্রাইভিং, আর আসার সময় একটা ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে আসবেন, এই যদি সম্ভব হয়। যাই হোক, হ্যাসেল ফ্রির সাথে আমাদের এটা এই ধরনের লাইভ প্রথম। আশা করি আমরা সামনে এই ধরনের লাইভ আরো করব আমাদের সময় সুযোগ মতো, আপনাদের চাহিদার উপরে। বা এই জিনিসগুলো আসলে যেমনটি মানে ওনাদের কিন্তু সবভাবে আপনাদের এখানে অনেক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডিরেক্ট ফোন দিতে পারেন, কল করতে পারেন, একদম অফিসে যে টাকা খরচ করে যাওয়ার দরকার নেই, ফোনে আপনারা মোটামুটি অনেক ইনফরমেশন পেয়ে যাবেন, ঠিক না? সাকিব যেটা করেছে, সে দিনাজপুর থেকে সে প্রসেস করে ফেলেছে। তুমি কি ঢাকায় আসছো সাকিব একবারও? হ্যাঁ, আমি ঢাকায় এসেছিলাম। আমি পর্যায়ে সবকিছু ফোনে হয়েছিল, আর ঢাকায় ফিজিক্যালি গিয়েছিলাম 2-3 বার। একবার ভিসা পাওয়ার পরে, আর ডকুমেন্ট জমা দেওয়ার সময় মনে হয় একবার গিয়েছিলাম। পুরো সবকিছু অনলাইনে হয়ে যায়। আচ্ছা, আমাদের অফিসে না এসেই পুরো কাজটা করা যায়। তারপর একটা ব্যাপার থাকে যে সাকিব অ্যাজ এ গ্র্যাটিটিউড ভিসা পাওয়ার পরে আসে একটা। সেকেন্ড জিনিস হলো, অনেকে চিন্তা করে যে কাদের সাথে কাজ করি, এদেরকে চিনলাম না, জানলাম না, একটু দেখি, একটু দেখা করে আসি, এই একটা কিউরিওসিটি থেকে। এই তারপর আমি রিকমেন্ড করি আসেন। চা কফি আপনাদের জন্য আমরা সবসময় উন্মুক্ত অফার করে থাকি। বসেন, কথা বলেন, আমাদের কনসালটেন্ট আছেন। এখন নাফিসা ঢাকা অফিসে কতজন আছেন কনসালটেন্ট? এখন ভাইয়া 6 জন। সিলেট অফিস? সিলেট অফিসে 2 জন। বরিশাল অফিস? 3 জন। আপনাদের অ্যাড্রেস গুলো একটু বলে দেন সবাইকে আবারও। জি, আমাদের ঢাকা অফিস হচ্ছে ঢাকা গ্রিন রোড। এখানে একটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, তার ঠিক পাশের বিল্ডিংটাই RH হোম সেন্টার। RH হোম সেন্টার লিফটেড 636 নম্বর রুম। এটা হচ্ছে আমাদের ঢাকা অফিসের লোকেশন। আপনার পান্থপথ এবং ফার্ম গেটের ঠিক মাঝখানে আমাদের অফিসটা। আর সিলেট নিজে গিয়েছি, গুড লোকেশন, মানে ট্রান্সপোর্টেশন যাওয়া আসা যাওয়া সবই ভালো। এন্ড আমাদের সিলেটের লোকেশনটা হচ্ছে জিন্দাবাজারের ওয়েস্ট ওয়াল শপিং সেন্টারে লিফটের 3-এ। সিলেটে একটা খুবই ফেমাস হোটেল আছে, পানসি হোটেল, তার ঠিক অপোজিটেই বিল্ডিংটা, ওয়েস্ট ওয়াল শপিং সেন্টার, ওইটা লিফটের 3-এ আমাদের সিলেট অফিস। আর আমাদের বরিশাল অফিসটা হচ্ছে BM কলেজ রোডে। বরিশাল একটা ফেমাস ইউনিভার্সিটি আছে BM কলেজ, সেই ইউনিভার্সিটি থেকে 2-3 মিনিট হাঁটলেই আমাদের অফিসটা। সো এই আর কি আমাদের 3টাই অফিসের লোকেশন। এখানে দেখেন প্রত্যেকটা লোকেশনে নাম্বার দেওয়া আছে, ওনাদের ফেসবুক পেজ আছে, ওইখানে যেও আপনারা ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন। আলটিমেটলি আপনাকে যোগ্য হইতে হবে এখানে যেতে হলে। ওনারা হয়তো আপনাকে গাইডলাইন, অযোগ্য লক্ষ্যে ওনারা নিতে পারবে না, কিন্তু আপনার যোগ্যতা যদি একটু ঘাটতি থাকে ওটাকে ওনারা একটু পলিশ করে হয়তো বা একটু শাইনি করে ফেলবে, তবে টোটালি যদি অযোগ্য হন এটা কেউ আনতে পারবে না আপনাকে। সো এগুলো গাইডলাইন আপনারা নাফিসা আছে বা আমাদের হ্যাসেল ফ্রি এডুকেশনের বা কনসালটেন্সি যে সব ধরনের সার্ভিস আপনারা পেতে পারেন, নাম্বার আছে।
এদিক সেদিক ঘোরাঘুরি না করে 100টা, আমার কাছে যেটা অনেকে দেখা আছে যে ওই কনসালটেন্সি ফার্ম ঘুরতে ঘুরতে 5-6 মাস লাগাই দেয়, অথচ এখানে সেখানে না ঘুরে আপনারা সরাসরি হ্যাসেলফ্রিতে আসলে 6 মাসে আপনারা ইউকেতেই চলে যেতে পারেন, আপনার যদি হাতে বাজেট থাকে। নাকি বলো সাকিব? অবশ্যই, তবে তারপর আমার মনে হয় সবাইকে একটু যাচাই বাছাই করে দেখা উচিত। তবে সেটা এতদিন সময় না, যে হচ্ছে একটা বাঙালি কিছু না যাচাই না করলে হয় না, আসলে এটা একটা আমাদের রক্তে এটা আছে না, যাচাই করা উচিত, পরে যেন রিগ্রেট ফিল না হয়। আর আমার বিশ্বাস যাচাই করলে হ্যাসেল ফ্রি কে তারা সিলেক্ট করবে। অফকোর্স আমরাও সেটা বিশ্বাস করি, এবং সেই বিশ্বাস থেকেই আমরা ওনাদের এই গুড সার্ভিসটা প্রচার করার কাজে আমরা নিজেরা স্বস্ফূর্ত হয়ে করছি এটা। সো আশা করি আপনারা আপনাদের জীবন আমাদের মতোই ইউকেতে বা ইউরোপের বিভিন্ন উন্নত দেশগুলোতে করতে পারবেন। এবং আমি সবসময় বলি, আপনারা এই দেশে এসে অনেকে দেখা যায় যে একটা ছোট কাজ করে অনেক টাকা ইনকাম করে পরে ওটার লোভেই পড়েছে, টাকার লোভে। বাট আলটিমেটলি আপনার ডিগ্রিটা আপনাকে নিতেই হবে। ডিগ্রিটা যখন আপনি নিবেন, আপনি এখানকার রিয়েল যে লাইফটা, একটা চাকরি জীবন বা একটা এন্টারপ্রেনার, যেটা আমাদের আসান হাবিব ভাইয়ের মতো এরকম অনেক ধরনের লাইফ এখানে লিড করা যায়। কিন্তু একদম যেটা আছে না, যে আপনি আইসা পড়াশোনা শেষ না করে আপনি অড জবে লেগে গেলেন, তাতে করে কিন্তু আপনার টোটাল ক্যারিয়ারটাই হুমকি পড়বে, ঠিক না? জি, এটা অনেকেই করে। এবং আমরা ভিসা পাওয়ার পর থেকে আমরা কাউন্সিলিং শুরু করি যে এই যে ইউনিভার্সিটি যে ডিগ্রি, এইটা আপনাকে অনেকগুলো দরজা খুলে দেবে। বাট আপনি যদি এইটা ক্লোজ করে দেন, আপনি সব দরজায় ক্লোজ করে ফেলেন। আমাদের অনেক স্টুডেন্ট আছেন যারা অনেকেই বলেন, এবং আমার কাছে অনেক ফোন আসছে যে ভাইয়া এই ব্যাপার, আর সবচেয়ে কম টিউশন ফি কোনটা আছে, আমি শুধু যেতে চাই। তখন আমি বলি যে ভাইয়া, আপনাদের জন্য আমরা না, আপনারা অন্য কোনো কনসালটেন্সি ফার্মে গিয়ে কাজ করে থাকেন। কারণ এটা 3-4টা ব্যাপার। একটা হলো আপনাকে যদি আমি রাইট ইনফরমেশন না দেই, সেটা একটা ব্যাপার। সেকেন্ড জিনিস হলো, আপনি জানেন না দেখে বলতেছেন যে আপনি এসে এই জায়গা থেকে পালাবেন। বাট এই জায়গায় যদি আপনার কাছে আরো বড় অপরচুনিটি থাকে, আপনি কেন পালাবেন? কেন ইলিগাল হয়ে যাবেন, স্ট্যাটাসলেস হয়ে যাবেন? সো হাবিব ভাই এবং নাতালিয়া, মানে আমরা খুবই আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা একটা ভালো কাজকে প্রমোট করতেছেন। এবং আপনিও জানেন, সম্ভবত আপনার সাথে শেয়ার করেছি, এবং স্টুডেন্টের বড় ভাই আপনার সাথে শেয়ার করেছে। আপনাদের ভিডিও দেখে সিঙ্গাপুর থেকে তার বড় ভাই দেখেছে, সে 4বার না 5বার রিফিউজ হওয়া সেই স্টুডেন্ট। আমি তাকে হিথ্রোতে আনতে গেছি, এবং আমি এটা জানতাম না। আমি যখন তার সাথে কথা বলি যে কিভাবে কি, তখন সে বলতেছে এই ব্যাপার, আমার ভাই সিঙ্গাপুর থেকে হাবিব ভাইয়ের ভিডিও দেখছে, তারপরে সেই জায়গা থেকে যোগাযোগ করছে। সে বাংলাদেশে যখন বেড়াইতে আসে, তার আগে থেকে প্ল্যান ছিল যে 3 মাসের মধ্যে আসবে, তখন 2.5 মান্থস বাকি ছিল। আপনাদের অফিসে আমাকে নিয়ে গেছে, কথা বলছে, অ্যাপ্লিকেশন করছে, এবং ভিসা টিসা হওয়ার পরে সে আমাকে প্লেনে উঠাই দিয়ে সে বলতেছে, এবার বড় ভাই হিসাবে যে দায়িত্ব আছে সেইটা পালন করা শেষ, এবার তুই যা। এবং সে যখন এটা লাইভে আমার সাথে বলতেছিল, আমি খুবই অবাক হয়ে গেলাম যে জি, যারা এই ভিডিওটা দেখছেন, এই যে হাবিবে শুরুতেই বলছে যে এটা হয়তো আপনার জন্য কাজে লাগবে না, বাট এই আপনার পেজে এমন একজন ফ্রেন্ড আছে হয়তো এই ভিডিও তার লাইফকে চেঞ্জ করে দেবে, এবং এক সময় আপনাকেই গ্র্যাটিটিউড শো করবে যে একটা শেয়ার করা থেকে এই ইনফরমেশন পাওয়া, এবং সেই জায়গা থেকে সে আজকে হয়তো ইউকেতে, ইউএসএ অথবা কানাডাতে আছেন। সেটাই। তো সবাই ভালো থাকেন। আমরা মনে হয় অনেক লম্বা আলাপ করেছি। আশা করি এরকম লাইভ আপনারা যদি চান, এটা কমেন্টস করে জানাতে পারেন, এরকম লাইভ কি আমাদের আরো করা উচিত নাকি। বিকজ হয়তো একটা ছোট্ট ভিডিও করে, একটা রিলস করে আমরা একটা ইনফরমেশন দিলাম, বাট এখানে একদম মন খোলা দিল খুলে আমরা, বিশেষ করে সাকিব হচ্ছে এখানে আসলে কি পয়েন্ট, যে আসলে সাকসেস স্টোরি, যে ঢাকায় না থেকেও সে তার খুব ভালো কোনো ডিগ্রি বা ভালো কোনো ইউনিভার্সিটিও হচ্ছে পড়ে নাই, কোন রকম আমরা যেটা বলি যে একদম মিডল লেভেলের স্টুডেন্ট হয়েও তারপর তার যে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি সেটাও এমন আহামরি কিছু না, তারপরে সে ইউকের মতো একটা উন্নত দেশে পড়াশোনা করতে যাচ্ছে। এটা আমি মনে করি এটা একটা অনেক বড় ইন্সপাইরেশন অনেকের জন্য। এবং হ্যাসেল ফ্রি এডুকেশন আপনাদের সময়ের জন্য, আপনাদের এই লাইভের মাধ্যমে হয়তোবা অনেকেই ধন্যবাদ দিচ্ছে অলরেডি, আমাদের লাইভে দেখছি। আশা করি অনেকের হয়তো উপকার হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। জি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।